এখন গণপরিষদ করলেন আপনারা, ধরুন হয়ে গেল সংবিধানের একটা সংশোধন, নির্বাচিত সরকার এসে পরিবর্তন করবে না তার গ্যারান্টি কি? বা সংসদ নির্বাচন করবেন, সবাইকে সংবিধান প্রণয়ন করবার মতো ক্ষমতা বা বুদ্ধিবৃত্তিক জায়গায় থাকেন? উচিত উচিত। তো আপনি কয়দিন পর পর কি রিপাবলিকও চেঞ্জ করবে? আমাদের সংবিধান। আপনাদের কর্মসূচি কি থাকবে সামনে? না না, আপনি মানে আপনার ওই স্বভাবটা আপনার যায়নি এখনো পর্যন্ত। ঈদের কোন পরে চাই আর স্বভাবটা? ঈদের আগে চাই, শেখ রবি, এই কোন সরকারকে স্বভাবটা? পতন ঘটানো। আমার কোন স্বভাবটা পরিবর্তন হয় না সেটা অবশ্যই আমি জানতে পারলাম না। আপনি যদি পরে আমাকে জানিয়ে দেন, আমি আমি উপকৃত হব। আমি না, যে সরকারকে পতন করতে সক্ষম হলাম 17 বছর সংগ্রাম করে, তাদের সেই আন্দোলনকে ঈদের আগে পরে আবার ব্যাখ্যা করতে চান আর কি। না, খুব তাদের আন্দোলন না দুর্ভাগ্যজনক। তো। আপনারা এই রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা আপনাদের মধ্যে থাকে, সে থাকবেই যে তো, রাজনৈতিক দলই হোক না কেন। হ্যাঁ থাকবেই আছে। তো। রাজনৈতিক কেন দলকে আপনি ভোট দিয়ে আমি ক্ষমতায় নেব, আমি রাজনৈতিক দলকে প্রশ্ন করবোই তো। আওয়ামী লীগ চলে গেল, কি এমন হয়ে গেল যে বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির সেই জায়গায় না সব না, নাম আপনি চলে কেন আসছে? মনে করছেন না বারবার ওই জায়গাটাতে চাঁদাবাদের কোনো রাজনৈতিক দল নেই? আজকের অতিথি বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সচিব আলাউদ্দিন মোহাম্মদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। আজকে যখন কথা বলছি আমরা আমরা কথা বলছি নারী দিবসে, এবং যেটি দেখতে পাচ্ছি আমরা, নারীদের প্রতি আসলে বাংলাদেশে কখনোই একদম খুব নিরাপত্তার সাথে নারীরা চলাফেরা করেছে এমনটি না, সবসময় একটা উদ্বেগ ছিল। কিন্তু সম্প্রতি খুব কয়েকটি ঘটনা বা বারবার কিছু ঘটনা চোখে পড়ছে, প্রতিদিনই কিছু না কিছু ঘটনা চোখে পড়ছে। সেরকমটাও যদি বলি, ধর্ষণের ঘটনা বেড়েছে, নারীকে ইফটিজিং করার পরে তাকে আবার ফুলের মালা দিয়ে হাতে কোরআন ধরিয়ে তাকে একরকম সংবর্ধনা দেওয়া হচ্ছে, থানায় গিয়ে তাকে আটক কেন করা হলো এই জন্য তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আবার মানে কোথাও কোথাও নারীরা একদম মব ভায়োলেন্সের শিকারও হচ্ছেন। আমি আসলে আপনাদের কাছে, দুজনের কাছেই আজকের প্রথম এই বিষয়টি নিয়ে জানতে চাই যে এরকম পরিস্থিতি এখন বাড়লো কেন, বেড়েছে কিনা সেই মন্তব্যটা আগে শুনি, এবং কেন বাড়লো, যদি বেড়ে থাকে কেন বাড়লো, বা যেই পরিস্থিতি কেন সেরকম। আমি আলাউদ্দিন আপনার কাছ থেকে আগে শুরু করি। আপনারা নতুন দল গঠন করেছেন, আপনারা এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। মূলত বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছিল। আমরা গত 6 থেকে 7 মাসে দেখেছি কিছুটা উত্তরণের পথে, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠানগুলো, ল এনফোর্সিং এজেন্সিগুলো, তারা ধীরে ধীরে তাদের মরালস ফিরে পাচ্ছে এবং এগুলো পুনর্গঠনের কাজ চলমান। এই সময়ে আমরা যা দেখতে পাচ্ছি যে সামাজিক বিভিন্ন অপরাধের মাত্রা কিছুটা বেড়েছে, এবং সেই অপরাধের সাথে নারীর প্রতি যে সহিংসতারও কিছু ঘটনা এখন পরিলক্ষিত হচ্ছে। বিশেষত যে ইফটিজিং এর ঘটনাটি আপনি সামনে নিয়ে আসলেন, সেটি যেটা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি এলাকায়, এবং স্বাভাবিকভাবে সেখানে তৌহিদি জনতা নাম দিয়ে একটা শ্রেণী আবার আবার থানায় গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা এবং বিরোচিত সংবর্ধনার বিষয়টি সত্যিকার অর্থে এটা নিন্দনীয়, এবং আমি এটাকে মনে করছি যে এটা অতি উৎসাহী যেই মানুষগুলোর কারণে এটা ঘটছে। একই সাথে এই গণঅভ্যুত্থানের আগে আমরা যে বিগত রিজিমে আমরা দেখেছি যে এখানে ইসলামী ফোবিয়া এবং ইসলাম বিদ্বেষের রাজনীতি, পাশাপাশি এখানে সমাজের মধ্যে একটা বিভেদের রাজনীতি রাষ্ট্রীয় মদদে জিয়ে রাখা হয়েছিল। এবং আমরা ইদানিং বিভিন্ন রিপোর্টও দেখতে পাচ্ছি বাংলাদেশে ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রের একটা বড় হাতিয়ার ছিল ওয়ার এন্ড টেররের রাজনীতি, সন্ত্রাসবাদ নির্মূলের রাজনীতি। তো সেটার কারণে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে একটা গ্রুপ এখানে সামহাও তারা সাপ্রেসড ফিল করেছে, এবং তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। তারা এখন কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারা মাথাচাড়া দিয়ে উঠছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী, ইভেন আমি বলবো যে রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে, সেই সংস্থারও এখানে ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। তো আমি এই বিষয়টির নিন্দা জানাই। একই সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি, আমরা যেই নতুন রাজনৈতিক দল গঠন করেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এবং নীতি নির্ধারণে বাংলাদেশে এযাবৎকালের প্রতিটা যে রাজনৈতিক যে শক্তি আছে, সবগুলো শক্তির কাছে দৃষ্টান্ত হিসেবে অর্গানিক্যালি, কোনো পারিবারিক না, অর্গানিক্যালি রাজপথে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে বেড়ে ওঠা নারীরা রাজনৈতিক নেতৃত্বে প্রথমবারের মতো এসেছে। এই প্রেক্ষাপটে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে এই ধরনের ঘটনাগুলো নিন্দা জানাই এবং সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে জাতীয় নারী দিবস উপলক্ষে বিকেল 4টায়
জাতীয় জাদুঘরের সামনে আমরা বিক্ষোভ করেছি এবং সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছি, আপনারা যত দ্রুত সম্ভব এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি পরিহার করুন এবং সার্বিক যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটাকে স্বাভাবিক করার জি জি ক্ষেত্রে ভূমিকা সেই পালন আহ্বান করুন। আপনারা জানিয়েছেন, কিন্তু সরকার তো, যেমন আমরা ডক্টর ইউনূসকে বললাম অপরাধ বাড়েনি, তার কাছে যা হিসাব সেই হিসাব বলছে অপরাধ তো বাড়েনি। এবং ধরুন এই যে নারীদের প্রতি সহিংসতা বা ইফটিজিং এর যে ঘটনাটা, থানায় গিয়ে মানে একদল দেখলাম আমরা দাড়ি টুপিওয়ালা মানুষ, তারা গিয়ে হুমকি ধামকি দিচ্ছেন পুলিশদেরকে, পুলিশ মোটামুটি নিষ্ক্রিয় এখানে। আমরা দেখলাম যখন ওই যে লালমাটিয়ার ঘটনায় 2 নারী তরুণী সিগারেট খাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে সিগারেট, পাবলিকলি সিগারেট খাওয়া তো অপরাধ। মানে তাতে কি মনে হচ্ছে সরকারের টোনটা আসলেই এগুলোকে দমন করার মতো? আলাউদ্দিন মোহাম্মদ, এখানে আপনার থেকে একটা ছোট্ট করে বিষয়, শুনে আমি একই বিষয়ে শেখ রবিউল আলমের কাছেও যাব। জি জি আমি যেটা বলবো, সে সরকার আমরা যেটা দেখতে পাচ্ছি গত 6 মাসেই সরকার ততটুকুই ইন্টারভেন করছে যতটুকু তার শক্তি সংহত হচ্ছে। আমি এখানে বলবো সরকার খুব দ্রুত শক্তি সংহত করে আইন শৃঙ্খলা বাহিনীগুলো স্ট্রং করে এগিয়ে আসবে, এটা প্রত্যাশা রাখি। এবং এই সরকার এখন যে অবস্থা আছে এটা সন্তোষজনক না, কোনোভাবে এটা সন্তোষজনক বলা যায় না। আপনি প্রত্যাশা রাখছেন, কিন্তু এই বক্তব্যগুলো এমন কেন? শেখ রবিউল আলম, আপনার কাছ থেকেও একটু এই বিষয়টা শুনি। আপনার কাছে মানে আপনার রাজনীতি নিয়ে অনেক কিছু শোনার আছে, তবে নারী দিবসের আলোচনায় মানে নারী দিবসের শুরুতে এটা দুটা যে প্রশ্ন করলাম আলাউদ্দিন মোহাম্মদের কাছে, আপনার কাছে আসলে একই বিষয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সমালোচক এবং এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন। নারী দিবস তো পালন হলো, ভালোভাবেই হলো, রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দলগুলিও পালন করেছে, সামাজিক সংস্থাগুলিও পালন করেছে, সামাজিক সংগঠনগুলিও পালন করেছে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশে নারীরা নির্যাতিত হচ্ছে। অপরাধের পরিমাণ বেড়েছে কিনা সেটা সে বিতর্কে যাব না, তবে অপরাধীরা আইন হাতে তুলে নিচ্ছে এবং ধরেন তারা পার পেয়ে যাচ্ছে, মব জাস্টিস আছে, ইচ্ছা অনিচ্ছার যে স্বাধীনতা সেটা মানুষ আইনের পেরিফেরির বাইরে গিয়ে, আইনের বাধ্যবাধকতার বাইরে গিয়ে নিজের মতো করে ভাবছে এবং করার চেষ্টা করছে। তো সেটার তো অনেকগুলি দৃষ্টান্ত আছে, অতি সম্প্রতি ঘটেছে। ধর্ষণ বলেন, নারীকে অ্যাসল্ট বলেন, তারপর মব জাস্টিসের ফলে যে কোনো একটা জায়গায় গিয়ে কর্তৃত্ব দেখানো, শক্তি দেখানো, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সময় নিরুপায়, কোনো সময় নীরব, এরকম তো আমরা দেখছি আর কি। একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। একটা ধরেন সরকারের মনোসংযোগে ঘাটতি আছে, সমন্বিতভাবে অপরাধ দমনের ক্ষেত্রে সফল আমি বলবো না, ব্যর্থ হয়েছে, এবং জনগণ অনিরাপদ আছে, এবং এই ঘটনা কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সব জায়গায় ঘটছে। তো দায় সরকারের আছে, এবং সরকার সে থেকে উত্তরণের জন্য আইন শেখ রবিউল শৃঙ্খলা আলম, পরিস্থিতি দায় বলেন, আছে নারী সরকারের, নির্যাতন বলেন। সবসময় আমরা যাই ঘটুক সরকারের, যে সরকার দায়িত্বে থাকে সরকারের একটা দায় থাকে। কিন্তু আপনি বলছেন সরকার ব্যর্থ হয়েছে, এখানে একটা প্রশ্ন আমার, যে সরকার কি আসলে ব্যর্থ হচ্ছে, নাকি সরকার আসলে ঠিক চাচ্ছে কি এগুলো দমন করতে? আমি আসলে যে টোনটার কথা জিজ্ঞাসা করছিলাম, সেই টোনটা কি আসলে কখনো কখনো যেন মনে হয় যে সরকার কি আসলে চাচ্ছে কিনা? আপনার কি মনে হয়? কারণ এই যে আসলে সিগারেট, পাবলিকলি সিগারেট খাওয়া তো অপরাধ, মানে মব ভায়োলেন্সের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম একটা বক্তব্য দিচ্ছেন। পুলিশ কেন যখন তৌহিদি জনতা নামে থানার মধ্যে গিয়ে কেউ তাকে চুরির মামলা দাও, তাকে ডিফামেশনের মামলা দাও, কি মামলা দেবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, পুলিশকে হুমকি ধামকি দিচ্ছে, নিষ্ক্রিয় থাকতে হচ্ছে কেন? আমার কিছু মনে হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের নির্দেশ হয়তো পাচ্ছে, কিন্তু সরকার কি চাচ্ছে সে ব্যাপারে তারা সন্দিহান থাকছে কোনো কোনো সময়। কারণ সরকার এখনো পর্যন্ত রাষ্ট্রটিকে জনকল্যাণের রাষ্ট্র বা জনগণের স্বার্থ, জনগণের অধিকার সবার ঊর্ধ্বে এভাবে ফাংশন করার ক্ষেত্রে সরকার কিছুটা হলেও কিংকর্তব্য বিমূঢ় হয়েছে। এখনো মানুষ মনে করে যে বৈষম্য বিরোধী আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির কোনো একটা মব বা কোনো একটা গোষ্ঠী যদি কোনো জায়গায় উপস্থিত হয় এবং তারা যদি কোনো দাবি করে, তারা যদি চাপ প্রয়োগ করে, সরকার সেখানে কিছু কোনো কোনো সময় অসহায়ত্ব এটা মানুষ দেখেছে। যার ফলে প্রশাসনও কিন্তু সরকারের আদেশ নির্দেশ পালনের করবার ক্ষেত্রে কখনো কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, মনে করছে যে এই ঘটনার সাথে সরকার কি সমর্থন করে কিনা, অথবা সরকার বিষয়টাকে কিভাবে দেখবে যদি জাতীয় নাগরিক কমিটি হয়, যদি বৈষম্য বিরোধী আন্দোলন হয়, অথবা যত তৌহিদি জনতা হয়, অথবা যদি সংঘবদ্ধ অনেক জনতা হয়ে কাউকে ট্যাগ লাগিয়ে দেয়, তখন সরকার সেটাকে কিভাবে দেখবে। এ বিষয়ে আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সময়ে তারা দ্বিধাগ্রস্ত থাকে। এক,
দ্বিতীয়টা হচ্ছে আমি সরকার আরেকটু চাইছে এই কিনা এক আপনি যেটা নম্বরের বলেছেন। মধ্যে জনাব রবিউল আলম একটু প্রশ্ন করি যে ঠিক আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন যেটি জাতীয় নাগরিক পার্টি, তারা অভ্যুত্থানের লিড দিয়েছে, যার কারণে তাদের একটা ব্যাপার আছে, সেটা আমি হয়তো আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জিজ্ঞাসা করব। কিন্তু তৌহিদি জনতার ব্যাপারে ছাড় কেন? মানে তৌহিদি জনতার একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেলেই তাদের প্রতি একটা ছাড় দেওয়ার মনোভাবটা কেন? আপনি বলছিলেন যে বৈষম্য বিরোধী হোক বা তৌহিদি জনতা হোক, তখন একটা দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়, কেন এটা বলেন তো? না, এর কারণ রয়েছে। কারণ হচ্ছে কি, যে ধরেন একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে এটা তো ছাত্র জনতা সব শ্রেণী পেশার মানুষের গণ অভ্যুত্থান। রাজনৈতিক দলগুলিকে কোনো কোনো সময় চিহ্নিত করে তাদের উপর দায় চাপানো যায়, কিন্তু তৌহিদ জনতা এমন একটা শব্দ, সেটাকে চিহ্নিত করে দায় চাপানো যায় না কোনো কোনো সময়, এটা মনে করে তারা কোনো কোনো সময়। আপনার একটা, যেহেতু ছাত্ররাই তো বলছে ছাত্র জনতার সরকার অথবা ছাত্র জনতার সফল আন্দোলন, তো এই ছাত্র জনতার নামে তো একটা সুবিধাভোগী গোষ্ঠী তৌহিদ জনতা বলবে বা অন্য কিছু বলে চাপ প্রয়োগ করতে চাইবে দুর্বৃত্তরা বা সুবিধাভোগী গোষ্ঠী বা স্বার্থন্বেষী মহল। তো সেটা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। কিন্তু আমি আবারও বলতে চাই, সরকার হয়তো চাইছে যে তারা সফল হোক, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু নিয়ন্ত্রণ করবার জন্য যে দৃঢ় অবস্থান, যে স্পষ্ট অবস্থান জানান দেওয়া দরকার, যে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবে মানা হবে না, সরকার সহ্য করবে না, এবং কোন গোষ্ঠী তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন হাতে তুলে নিতে পারবে না। এই ব্যাপারে সরকার সুদৃঢ় কোনো মেসেজ যতটুকু আছে সেটা সুদৃঢ় বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে এক সেখানে লাইনে কোনো কোনো জিজ্ঞাসা, জায়গায় এক লাইনে স্পষ্টতা উত্তর চাই। রয়েছে। সরকার ব্যর্থতা, পারছে না, নাকি সরকার আসলে চাচ্ছেই না ঠিক মতো? না, চাচ্ছে না আমি তা বলবো না, তবে সরকার যা করণীয় পরিস্থিতিতে সেটা করতে ব্যর্থ হচ্ছে, এটা স্পষ্ট এবং এটা ধরেন প্রতিষ্ঠিত। ধন্যবাদ, ধন্যবাদ শেখ রবিউল আলম রবি। আমি আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকেও এটা সরকার চাচ্ছে না না পারছে না এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই, এবং কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গেলে বা জাতীয় নাগরিক পার্টির নামে গেলে বা তৌহিদি জনতার নামে গেলে একটা ছাড় পাওয়া, বা সেখানে সরকার বা যদি বলি আইন শৃঙ্খলা বাহিনীতে দ্বিধাদ্বন্দ্বের যে ব্যাপারটা যেটি জনাব রবি বলছিলেন, সেরকমটা কেন দাঁড়িয়ে যায়? প্রথমত সরকার চাচ্ছে না এই বিষয়টা আমি বলতে চাচ্ছি না, কারণ আমরা এই সরকারের সদিচ্ছা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। তো সরকার যে অবস্থা থেকে দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে, আমি বলবো যে শত ব্যর্থতা থাকা সত্ত্বেও আমি তাদেরকে সাধুবাদ জানাবো। কারণ বাংলাদেশের আমরা যদি কাউন্টার ফ্যাকচুয়াল দেখি, এর চেয়ে খারাপও হয়ে যেতে পারতো। তো যাই হোক, তবে এটাই তারপর আমরা বলবো না যে সন্তোষজনক। কিন্তু আপনি যেটা বললেন যে বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি অথবা রিসেন্টলি যেটা সংগঠিত হলো জাতীয় নাগরিক পার্টি, তো আমরা এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি কিংবা জাতীয় নাগরিক পার্টি কোথাও গিয়ে সংঘবদ্ধভাবে পুলিশকে কিংবা কোথাও চাপ প্রয়োগ করেছে এ ধরনের ঘটনা আপনার মিডিয়া তো আমি নিশ্চিত দেখেননি এবং আমাদের সাইট থেকে দেখেনি। এখানে কিছু ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি যদি আবারও একটু অতীতে ফিরে তাকান, যে অভ্যুত্থানটা কিন্তু এই রবিউল ভাই যেটা বললেন ছাত্র জনতার অভ্যুত্থান, এবং বিভিন্ন ইউনিটে যেভাবে ছাত্র এবং জনতা নাগরিকরা মিলে সংঘবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছিল, ওখানে ভেরিফাই করার সুযোগ ছিল না যে কারা আন্দোলন করেছে কারা আন্দোলন করে নাই, কারা কোন পক্ষ থেকে আন্দোলনে এসে যুক্ত হয়েছে। পরবর্তীতে সারা দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী অপেক্ষাকৃত দুর্বল, মূলত পুলিশ তো জিরো থেকে আবার আস্তে আস্তে মানে সিনে হাজির হচ্ছে, সেই সুযোগে কিন্তু প্রথম যেই 5 অগাস্ট থেকে যে 8 অগাস্টের আইন শৃঙ্খলা বাহিনী মন্দির পাহারা দেওয়া, ট্রাফিকের শৃঙ্খলা, এবং পরবর্তীতে যে বন্যা পরিস্থিতি, এর মাধ্যমে এই যে আন্দোলনকারী শক্তিরা সমাজে একটা লেজিটিমেসি সামহাও অর্জন করে ফেলেছিল। এখন এইটা তো একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্রের জন্য কোনো ভালো কিছু না। কিন্তু ওই সময়ের পরিস্থিতিতে যা ঘটে গিয়েছে, আমরা যদি অবজেক্টিভ অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে ওইটার একটা ধারাবাহিকতা আমরা দেখেছি যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায়। এবং আরেকটা বিষয় আছে যে প্রতিটা উপজেলায় এবং সরকারের বিভিন্ন ইউনিটে কিন্তু ছাত্র প্রতিনিধি রাখার একটা বিধান করা হয়েছিল। হ্যাঁ, এটা সাময়িক ভাবেই হোক কিংবা এটা হোক, এখন কাউকে যখন পুলিশ হোক প্রশাসন হোক ছাত্র প্রতিনিধির নামে
তাকে জনগণের একটা অংশ, যেটা আগে হয়তো বা ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল, সেই ভ্যাকুয়ামটা পূরণ করেছে ছাত্র প্রতিনিধিদের দিয়ে। এখন এইটা কারা করেছে? মূলত এটা পুলিশ করেছে, এটা প্রশাসন করেছে, এবং রাষ্ট্রের যে আমলাতন্ত্রের বিভিন্ন অর্গান সেগুলো করেছে। আমরা মূলত এই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছি যে এইটা, যে আপনি একটা উপজেলা সদরের একটা কলেজ স্টুডেন্ট, হ্যাঁ, কিংবা ইভেন এমন ইন্টারমিডিয়েট কলেজ স্টুডেন্টও যখন পুলিশ তাকে ডেকে নিয়ে যাচ্ছে, একজন সমন্বয়ককে নিয়ে আসেন, মামলা নেওয়া হবে, হ্যাঁ, অথবা ঠিক আছে কেন কাউকে নিয়ে আসেন, অ্যাকচুয়ালি এটা তো এরকম হওয়ার কথা ছিল না। হ্যাঁ, আপনি এখানে কাজ করছেন, আপনার বিজনেস রুল আছে, বুক আছে, আপনি দেখেন যে নিয়মতান্ত্রিক উপায়ে যে রাষ্ট্রের নাগরিকদের সার্ভিস দেওয়ার যেই একটা আপনার আগের যেই মানে অনিয়মে যে নিয়ম হওয়ার প্রবণতা, এই প্রবণতা থেকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো এখনো বের হয়ে আসেনি। না হওয়ার কারণে যেটা করেছে তারা, এই আওয়ামী লীগ কিংবা ক্ষমতাসীনদের যে ভ্যাকুয়ামটা পূরণ করেছে কিছু কিছু জায়গায় সমন্বয়ক দিয়ে, কিছু কিছু জায়গায় সেখানে বিএনপি, ইভেন কিছু জায়গায় জামাত, অথবা যেখানে যাদেরকে শক্তিশালী মনে করেছে প্রশাসন তাদেরকেই একটা জায়গায় ঠিক করেছে। এটাকে কিন্তু আমরা বলছি যে এখানে ফেসিবাদী যে শক্তি রিজিম চলে গিয়েছে, কিন্তু ফেসিবাদী যে কাঠামোটা ফেসিবাদকে সৃষ্টি করেছিল, জিয়ে রেখেছিল, এই কাঠামোটা কিন্তু এখান থেকে চলে যায়নি। তো আপনি যদি বলেন যে আসলে এই জায়গাটা আপনি একটু মানে মানে একেবারে, আমি ধরেন এখানে যারা এই কাজগুলো করছে তারা তো ব্যক্তি, এবং বেশিরভাগে 30-এর নিচে বয়স তাদের। তো আমি তাদেরকে যদি ব্যক্তি হিসেবে মূল্যায়ন না করে সিস্টেমের দিকে তাকাই, আমরা দেখবো যে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে বসবাস করি, প্রতিটা মানুষকে এখানে অপরাধী না হলেও তাকে অপরাধী বানানোর প্রবণতা সিস্টেমের মধ্যেই আছে। তো আমি যেটা বলবো যে এখন এই মুহূর্তে যা হয়েছে, বিশেষ করে গতকালকে আপনারা যদি দেখেন যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল যে সমন্বয়কদের ব্যাপারে বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন যে অকারেন্স করছে এই ব্যাপারে আসলে মানে কি বক্তব্য। উনি কিন্তু সুস্পষ্টভাবে জবাব দিয়েছেন যে সে অর্থে এখন তো আর সমন্বয়ক থাকার কথা না, কারণ এখন তো আর আন্দোলন নেই। হ্যাঁ, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলে ছিলেন, হ্যাঁ, এটা জামাত শিবিরের ছিলেন, বিএনপিতে ছিলেন, গণতান্ত্রিক ছাত্র শক্তিতে ছিলেন, আপনার এই জুনায়েদ সাকির যেই গণসংহতি আন্দোলনে ছিলেন, অনেকগুলো গণ অধিকার পরিষদ ছিলেন, তারা কিন্তু তাদের জায়গায় ফেরত গিয়েছে, এখন সবাই নির্বাচনমুখী একটা রাজনীতির দিকে আছে। আবার এই প্রেক্ষাপটে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ কিন্তু আপনার নতুন যে গণতান্ত্রিক ছাত্র পরিষদ, ছাত্র সংসদ, তো সেটা করেছে বিশেষ করে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে মাঠ থেকে, রাস্তা থেকে প্রতিষ্ঠানের ভিতরে যাতে নিয়ে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে পরিচালনা করা যায়। আরেকটা অংশ যেটা আমরা আছি, আমরা নাগরিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিছনে যারা দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে একটা সিভিল বডি হিসাবে আছে, যারা সেখান থেকে রাজনৈতিকভাবে অ্যাম্বিশিয়াস, তারা কিন্তু রাজনৈতিক দলে চলে এসেছে। এই প্রেক্ষাপটে হয়তোবা আলাপ আলোচনার মাধ্যমে খুব দ্রুতই এই প্ল্যাটফর্মটার একটা আসলে মানে বিহিত করতে হবে, এটা আসলে কিভাবে থাকবে। হ্যাঁ, এই প্রতিষ্ঠান এভাবে থাকতে পারে না, এটা আমাদের কাছে এটা একটা পবিত্র নাম যে বৈষম্য ছাত্র আন্দোলন। সো এখন যেই কাজটা হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এটাকে খুব দ্রুত আলাপ আলোচনা করে স্টেক হোল্ডার, বিশেষ করে এখন মামা ফাতেমা আছেন মুখপাত্র, যিনি রাজনৈতিক দলে জয়েন করেন নাই, তিনি আছেন, তিনিও তাদের যেই সারা দেশে বিস্তৃত নেটওয়ার্ক, তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে এই প্ল্যাটফর্মকে আসলে কি করা হবে। তো এই বিষয়টা আমাদের কাছে এই পজিশনে আমরা এখন আছি। জি, মানে ফ্যাসিবাদী কাঠামোটা রয়ে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, সেই কাঠামোতে ব্যক্তি হিসাবে অন্যরা আসলে রিপ্লেসড হয়েছেন, সেখানে কোথাও সমন্বয়, কোথাও বিএনপির লোকজন রিপ্লেসড হয়ে গেছেন। এতে তো খুবই। আর একটা জায়গাও একটু আসি, দেখলাম হঠাৎ করে এখন আবার হিজবুত তাহরিরও খুব দেখা যাচ্ছে, মানে এই আন্দোলনের পরপর তাদেরকে দেখা গেছে তারা নিষেধাজ্ঞা তোলারও আবেদন করেছিল, যদিও সেটি আমলে নেওয়া হয় নাই। প্রকাশ্যে তারা মিছিল করছে, মার্চ ফর খিলাফত কর্মসূচি ঘোষণা করছে। এর আগেও আমরা অগাস্টেও বন্যার পরবর্তী তারা একদম প্রকাশ্য কর্মসূচি করেছে। শেখ রবিউল আলম, হিজবুত তাহরিরও এখন এত মাথাচাড়া ওঠার বা প্রকাশ্যে আসবার মতো অবস্থান তৈরি হচ্ছে কেন? না, তারাও মনে করছে যে সব রাজনৈতিক দল যেভাবে রাজনৈতিক চর্চা অবাধে করতে পারছে, এই সুযোগে তারা তাদের আদর্শ যেটা আছে সেটা নিয়েও হয়তো এই সুযোগে তারা তাদের বক্তব্য নিয়ে, তাদের রাজনৈতিক দর্শন নিয়ে জনগণের কাছে অবাধে যেতে পারবে বোধহয় এই ধরনের একটা পরিবেশ আছে তারা মনে করেছে। তবে হিজবুত তাহরির যেহেতু একটা নিষিদ্ধ সংগঠন, নিশ্চয়ই সরকারের
এবং এবং আমাদের যারা অধিকার সচেতন গোষ্ঠী, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, তাদের সবাই একটা নিষিদ্ধ গোষ্ঠী রাজনীতি করতে পারবে সে বিষয়ে নিশ্চয়ই কেউ মানে সমর্থন জানাবে না। কারণ রাজনৈতিকভাবে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর রাজনীতি করার সুযোগ নেই, এবং প্রকাশ্যে জনহিতকর অথবা ধরেন জনগণের সামনে এসে তাদের উপস্থিতি জানান দেওয়ার সুযোগ নেই। নিশ্চয়ই সরকার সে ব্যাপারে আমার মনে হয় যে দৃঢ়, এবং তাদের পদক্ষেপগুলি আমার কাছে মনে হয়েছে যে তারা এ ব্যাপারে কোনো ছাড় হিজবুল তাহরির বা অন্যান্য অরাজনৈতিক সংগঠন অথবা নিষিদ্ধ সংগঠন করতে পারবে বলে আমার কাছে মনে হয়নি। সরকারের সেই ব্যাপারে অবস্থানটা স্পষ্ট মনে হয়েছে। আর সুযোগ কেন পাচ্ছে সেটা আপনি বুঝতেই পাচ্ছেন। তারা অন্যান্য রাজনৈতিক দল যেহেতু অবাধে রাজনীতি করতে পারছে, তারাও মনে করছে যে এই সুযোগে সবার কাতারে তারা সামিল হয়ে সম অধিকার নিয়ে হয়তো তাদের আদর্শ প্রচার করতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে। আমি একটা জায়গায় চোখের সাথে একমত যে আমিও কিন্তু সরকারকে এই মুহূর্তে ব্যর্থ বলতে নারাজ। কারণ একটা অভ্যুত্থান পরবর্তী সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে, প্রশাসন কাঠামো ভেঙে পড়েছিল এবং ফ্যাসিবাদীদের অবাধ কর্তৃত্ব এখনো আছে। সেই জায়গায় নতুন করে রাষ্ট্রকে ফাংশন করানোটা কিছুটা ডিফিকাল্ট। সরকার সেই ডিফিকাল্টিসগুলি ধাপে ধাপে আমার মনে হয় যে বেরিয়ে আসতে সক্ষম হবে সেই পরিস্থিতির থেকে। আরেকটা কথা বলা দরকার, আমি বলিনি ছাত্র জনতার অভ্যুত্থান, আমি বলেছি যে অভ্যুত্থানটা হয়েছে সেটা ছাত্র জনতায় একক কর্তৃত্ব বা কৃতিত্ব নিয়ে তারা রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা কর্তৃত্ব প্রতিষ্ঠার মানসিকতা আছে, সেইটা বলেছি। আর যে গণঅভ্যুত্থানটা হয়েছে সব শ্রেণী পেশার মানুষের গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক শক্তির গণঅভ্যুত্থান। এটা আমি বলবো অল অফ পিপল তারা এটা করেছে। নিশ্চয়ই ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অগ্রণী ভূমিকা রেখেছে। একটা গণঅভ্যুত্থান অনিবার্য করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির 17 বছরের আন্দোলন আছে, সংগ্রাম আছে, এবং আমরা 17 বছর ধরে ক্রমাগত করে করেছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত ক্রমাগত ভাবে করেছি। জাতি জীবন দিয়েছে এবং সেখানে জীবন দেওয়ার সিংহভাগ দেখবেন যে আমাদের রাজনৈতিক দলের আছে, অঙ্গ সংগঠনগুলির আছে। গ্রেপ্তার যদি আপনি বলে থাকেন যারা গ্রেপ্তার হয়েছে তার 80% আমাদের দলের শীর্ষ নেতার থেকে নেতা কর্মী শুভানুধ্যায়ী সবাই গ্রেপ্তার হয়েছে, মাঠ পর্যায়ে নেতারা গ্রেপ্তার হয়েছে। আহত যারা হয়েছে তারও দেখবেন 70%-এর উপরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আছে। আমি বলতে চাই যে ফ্যাসিবাদী বিরোধী আমরা একটা জাতীয় ঐক্য মত হয়েছিল যে কোনো মূল্যে ফ্যাসিবাদের মানে পতন, সেটা আমরা সকলের সাথে করেছি। এখন বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলের অঙ্গীকার আছে। রিপ্লেস করে যদি কাঠামোতে অন্য কেউ বসে যায় তাহলে আসলে ফ্যাসিবাদের পতন হলো কোথায়? আওয়ামী লীগের হয়তো পতন হয়েছে না। আমি 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 বলছি আপনি ব্যক্তিগুলি রাষ্ট্রটাকে আওয়ামী লীগ তার আদর্শে বিশ্বাস করে বা তার সুবিধাভোগী ব্যক্তিদের বসিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু একটা রাষ্ট্রে তার সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্রের 3টি বিভাগ বলেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকাহিনী যে সমস্ত বিভাগ আছে, সিভিল প্রশাসন বলেন, সেটাকে স্বতন্ত্র এবং নিরপেক্ষভাবে ফাংশন করানোর জন্য শুধু সরে গিয়ে আরেকজন বসলেই যে কোনো দলের পারপাস সার্ভ করবে আমি তা মনে করি না। যদি সরকার চায় যে তাদেরকে নিরপেক্ষভাবে ফাংশন করাবে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা থাকুক মানুষ বিশ্বাস করে না, আছে বলেও আমরা এখনো মনে করি না, নিশ্চয়ই প্রশাসন স্বতন্ত্রভাবে ফাংশন করবে, এটাই ন্যায্য, এটাই সঠিক এবং সেটা করা সম্ভব। আচ্ছা, এখন ধরেন কোনো ব্যক্তি যদি নিরপেক্ষ থাকে, তার ভিতরে যদি কোনো রাজনৈতিক দলের প্রতি বিশেষ দুর্বলতা থাকে, তো তার ফাংশনটা যদি নিরপেক্ষ হয় তাহলে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার বা সংকটকালীন সময় সেটিই যথেষ্ট। তারপর নির্বাচিতভাবে একটা রাজনৈতিক দল আসলে সে যদি তার পছন্দের ব্যক্তিকে বসিয়ে আবার এই সাংবিধানিক প্রতিষ্ঠান বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি পয়েন্টগুলিতে রেখে যদি রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে, তাকে বর্জন করবে অথবা প্রতিবাদ প্রতিরোধ করে তারও পতন হতে হবে। শুরুটা তো করতে হবে। তো আমার কাছে মনে হয়েছে বা আমার কাছে এখনো মনে হয় সরকার সঠিক পথে এগোচ্ছে, তবে গতিটা একটু স্লো। সরকারের আরো দ্রুত অগ্রাধিকারগুলি চিহ্নিত করে যদি সে সমাধানের পথে নিরপেক্ষভাবে অগ্রসর হয়, নিশ্চয়ই রাজনৈতিক দলের সমর্থন আছে, সব শ্রেণী পেশার মানুষের সমর্থন আছে, সফল হবেই। জি, আমি একটু এই প্রসঙ্গে আরেকটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকে এটা জানতে চাই যে সরকারের সেই আন্দোলনের সময় এই গোষ্ঠীগুলো ভূমিকা রেখেছে, এই জন্যই কি তাদের প্রতি একটা ছাড় দেওয়ার মানসিকতা, বা যেটি জনাব রবি একটু আগে বলছিলেন যে যারা যারা আসলে আপনারা যারা লিড করেছেন তারা কোথাও গেলে একটা, আপনি সেটারও একটা ব্যাখ্যা দিচ্ছিলেন, কিন্তু এরকমটা অনেকেই বলছে যারা বিশেষ করে এই তৌহিদি জনতা, তারা আসলে আন্দোলনের সময় তাদের একটা ভূমিকা হয়তো ছিল যার কারণে তাদেরকে ছাড় দেওয়ার মানসিকতা।
এটি কি আসলে একটা বাস্তবতা? অনেকেই আসলে আমি কমেন্টস বক্সে অনেকে এরকমটা মন্তব্য করেন। না, আমি মনে করি যে এখানে সরকার থেকে ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই। মানসিকতা যেটা আছে সেটা হলো যে, আবারও বলছি, যারা আসলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, গ্রাউন্ড ফোর্স আছেন, প্রথমত আমরা দেখেছি যে আইজিপি সাহেব পরশুদিন বললেন যে পুলিশের উপরে প্রায় 200-র উপরে হামলার ঘটনা ঘটেছে যখন আসামি ধরতে গিয়েছেন। তো এখানে পুলিশ কিন্তু একটা জায়গায় এখনো আস্থায় আসতে পারেনি, এটা বাস্তবতা। পুলিশকে আস্থায় আনা, যদি আস্থা আনা যেত আরো আগেই, তখন হয়তো বা এই বিষয়টা আমরা আরো দ্রুত নিষ্পত্তি করা যেত। এখন আরেকটা বিষয় আছে, আমরা দেখবো যে মূলত যে প্রতিষ্ঠানগুলো নিয়োগ, যে বিষয়টা, অন্তর্বর্তীকালীন সরকার তো আছেন, ইভেন ছাত্ররাও রাস্তায় আছেন, জাতীয় নাগরিক পার্টিও আছেন, কিন্তু আমাদের তো প্রশাসনের ভিতরে এমন কোনো লয়াল গ্রুপ নেই যেটা বিগত সরকারগুলোতে যারা বড় রাজনৈতিক দলগুলোর আছেন তাদের কিন্তু সুস্পষ্টভাবে সেখানে আপনার বিভিন্ন গ্রুপ আছে, যারা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন বলেন, শিক্ষা ক্যাডার বলেন, তাদের আলাদা আলাদা অ্যাসোসিয়েশন আছে, যে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে তাই আছে। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের যেই যাদেরকে মনে করা হচ্ছে যে যারা, মানে যেহেতু লিয়াজু কমিটি সরকার গঠন করেছে, হ্যাঁ, যে লিয়াজু কমিটির প্রধান ছিলেন মাহফুজ আলম, তো এই লিয়াজু কমিটি সরকার গঠনের পর থেকে একটা স্বাভাবিকভাবেই একটা প্রত্যাশা তৈরি হয়েছে। ইভেন জনগণও দেখে নিয়েছে, সরকার তো গঠন করেছে মূলত ছাত্ররা, কিন্তু ছাত্ররা সরকার গঠনের পর ধীরে ধীরে কিন্তু আমরা দেখেছি সরকার থেকে ছাত্ররা মানে আলাদা হয়ে গিয়েছে। এবং ছাত্ররা যখনই কোনো মেজর চেঞ্জ, যে জিনিসটা আপনি বলছিলেন, রবি ভাইকে প্রশ্ন করেছিলেন যে ফেসিবাদী ব্যবস্থা, আসলে আসলে আমরা তো ব্যক্তির পতন না, মূলত আপনি যদি 3 অগাস্ট আবার ফিরে যান, সেক্ষেত্রে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে এখানে শেখ হাসিনার উৎখাত, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে সেটেলমেন্টে আসলে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক ভাবে রূপান্তরিত হবে, সেই দাবিটা কিন্তু ছিল। তো সেটার পক্ষে আমরা কিন্তু প্রথমে যেটা দেখেছি যে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের রাষ্ট্রপতি একসময় মন্তব্য করেছেন যে আপনার শেখ হাসিনা পদত্যাগ পত্র তার কাছে নেই, এরকম একটা বিতর্ক উস্কে দিয়েছিলেন। এর প্রেক্ষিতে কিন্তু ছাত্ররা তখন বুঝে গিয়েছে যে এখানে আসলে অভ্যুত্থান ঘটেছে, কিন্তু অভ্যুত্থানের যে পক্ষের শক্তি, এটা আসলে ওই জয় হয় নাই। তখন কিন্তু তার রাস্তায় নেমে এসেছে, না, এই রাষ্ট্রপতিকে রাখা যাবে না। তখন সাংবিধানিক শূন্যতার দোহাই দিয়ে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে কিন্তু মেজর যে রাজনৈতিক দলগুলো আছে তারা এটা এখানে বাদ সাধেছে এবং ছাত্ররা তাদের সরকার বসিয়েছে, কিন্তু তারা কিন্তু সেই দাবি কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। পরবর্তীতে জুলাই প্রোক্লেমেশন অথবা গণ অভ্যুত্থানের যে একটা দালিলিক একটা আপনার ঘোষণাপত্র থাকা প্রয়োজন সবাই মনে করে, গণ অভ্যুত্থান কোন প্রেক্ষাপটে হয়েছিল, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি, এই শহীদদেরকে আমরা কিভাবে স্মরণ রাখবো ভবিষ্যতে, এবং আগামী রাষ্ট্র কিভাবে ফেসিবাদ থেকে গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটবে, সেই প্রেক্ষাপটে যে মানে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা, আমরা দেখেছি যে প্রোক্লেমেশন ঘোষণাটা সামহাও অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে বলে যে তারাও এখানে অংশগ্রহণ করবে এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণাটা আসবে। পরবর্তীতে আমরা দেখেছি 3 মাস পার হয়ে গিয়েছে, এই ঘোষণা কিন্তু আর আসলো না। বরং যেটা দেখা গেল যে এখন সরকার আরেকটা জায়গায় গিয়েছে যে সবগুলো রাজনৈতিক দলের কাছে 6টা যে সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবগুলো পাঠানো হবে, তারা যে বিষয়গুলোতে ঐক্যমত্য পোষণ করবেন সেগুলো নিয়ে একটা জাতীয় ঐক্যমত্যের সনদ, জুলাই চার্টার বা জুলাই সনদ ঘোষণা করা হবে। আমরা কিন্তু খুব মানে আগ্রহ সহকারে প্রতিটা দাবি, যেমন আমরা গণপরিষদ নির্বাচনের দাবি কিন্তু আজকে করিনি, আমরা গণপরিষদ নির্বাচন, জুলাই চার্টার আর জুলাই ঘোষণাপত্র এক নয়, ডেফিনেটলি এক নয়, কিন্তু জুলাই চার্টারটা যদি হয় তারপর আমরা বলবো। দেখেন, একটা বিষয় আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমরা বারবার আমাদেরকে প্রশ্ন করো আপনারা তো দাবি করেন কিন্তু দাবি তো বাস্তবায়ন হয় না, সরে আসতে হচ্ছে, কিন্তু আমরা একটা বিষয় বারবার মনে করে দিতে চাই, আমরা ব্যবস্থার পরিবর্তন চেয়েছি, কেবল ব্যক্তির পরিবর্তন না। কারণ ব্যবস্থার পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু দেখতে পাচ্ছি না, ব্যবস্থার পরিবর্তনের জন্য প্রথমে যে জিনিস দরকার ছিল, যে সংবিধানের 153 অনুচ্ছেদের 62টা অনুচ্ছেদের পরিবর্তনের জন্য সংস্কার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলটি, সেই দলটিও কিন্তু এই সংবিধান কিভাবে পরিবর্তন হবে সেই জায়গায় একমত হতে পারছেন না। এবং আজকে আমরা দেখেছি যে সালাউদ্দিন সাহেব একটা ইফতার পার্টিতে বলছেন যে এটা আসলে যে এই মানে একেবারে খুব ডিসাইসিভলি গণপরিষদের ধারণা কিংবা নতুন সংবিধানের ধারণা, ইভেন সংবিধানের যে মৌলিক সংস্কার ধারণা, এগুলোকে ডিসাইসিভলি উনি নেগলেক্ট অথবা নাল করে দিচ্ছেন, যে এগুলো কোনোভাবে হতে পারে না। কিন্তু আপনি একজন আইনের শিক্ষার্থী হিসেবে আপনি চিন্তা করুন যে এই সংবিধান এখন যে আপনার ঐক্যমত তৈরি হবে, জুলাই সনদ হবে সবগুলো রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে, এটা কি কোনো সংসদে এই সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব? আমরা বলছি এটা কোনোভাবে সংসদে, কোনো দলীয় সংসদ অথবা সরকার যেই
সংসদে আপনার সরকার গঠিত হবে, সেই সংসদে কখনোই সংবিধান রেটিফাই হতে পারে না। তো এখন আমরা যেই প্রস্তাবটা দিয়েছিলাম যে একই সাথে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন হতে পারে, যেটা 1970 হয়েছিল এবং পৃথিবীর অনেক দেশে হয়েছিল, যেহেতু আমাদের নির্বাচন ব্যবস্থার জটিলতা এবং নির্বাচনকে যাতে প্রলম্বিত না করা হয়। এখন আমরা প্রতিটা জায়গায় আমাদের দাবি একটাই যে আমরা ফেসিবাদী ব্যবস্থাটা বিলোপ করতে। কেন সংসদে সংবিধান মানে সংশোধন সম্ভব না? মানে সংসদে কেন সম্ভব না? একটা বিষয় দেখেন, সংসদে সংবিধান সংশোধন সম্ভব, এটা কোনো মৌলিক পরিবর্তন সম্ভব না। কেন? এখন আমরা কারণ সংসদটা তো একটা মানে সংসদের যে ম্যান্ডেট, এটা সংবিধান সংশোধনের ম্যান্ডেট সংসদের না, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট আছে সংসদের। সংসদ তো চাইলে তাদের মেজরিটি থাকলে তারা তো সংবিধান সংশোধন করতেই পারে। এইটাই আমরা এটাই বলছি যে এই যে 2/3 মেজরিটি, এই 2/3 মেজরিটির জুড়ে 14 সালের আমরা দেখেছি যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হলো। এখন যদি নতুন কোন সরকার আসে 2/3 মেজরিটি নিয়ে আসার পর, তারা কিন্তু তাদের মতো সংবিধান করবেন। কারণ এই সংবিধানে আপনি যদি বলেন যে 20 বছর পরে আওয়ামী লীগ এসে বললো যে তোমরা যে সংবিধান পরিবর্তন করেছো তখন তো আমরা ছিলাম না, এখন আপনি সেটাকে আপনি কিভাবে সেই প্রশ্ন মোকাবেলা করবেন? কিংবা যে কোনো বিদ্যমান গোষ্ঠী, বিক্ষুব্ধ গোষ্ঠী যদি এসে দাবি করেন, এখন আমরা যদি গণপরিষদ নির্বাচন দেখি, গণপরিষদ নির্বাচন কিন্তু এখানে কোনো দলীয় নির্বাচন না। এই নির্বাচনে গণপরিষদে যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং যে কোনো সংবিধানটা মানে সংশোধন অযোগ্য করে দিবেন সামনে আপনারা? না, আমরা তো অযোগ্য করার কিছু নাই। দেখেন, গণপরিষদ নির্বাচন যদি এখনো হয়, এখন আমরা জানি যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণপরিষদে এসে বলুক তারা আগের সংবিধান বহাল রাখতে চায়। আমরা যেই প্রসেসটা আসলে 72-এ যে ভুলটা করা হয়েছে, যেই ভুলটার কারণে 53 বছর ধরে এই সংবিধান প্রশ্নবিদ্ধ হয়েছে, বারবার এই সংবিধানের যে লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই প্রেক্ষাপটে এসে যদি আমরা 53 বছর আগের যেই ভুলের ধারাবাহিকতা, এটা যদি আমরা পরিবর্তন না করতে পারি, একটা যদি ফ্রেশ স্টার্ট না দিতে পারি, তাহলে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো ভুলুণ্ঠিত হবে। আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা একই ভুলে বারবার ঘুরপাক খেতে চাচ্ছি না, আমরা একটা ফ্রেশ স্টার্ট করতে চাই। এখন আপনারা যদি বলেন যে আগের সংবিধান ঠিক আছে, নিয়মতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আসেন, আসার পর দেখেন কোনটা রাখা যায়, কোনটা বাদ দিতে হবে। মানে প্রশ্নটা হচ্ছে এখানে 70-এ গণপরিষদ নির্বাচন হলো, তারপরে তো সংবিধানের এই পরিণতি হলোই, মানে নির্বাচিত সংসদ এসে সংবিধান পরিবর্তন করতে পারে। এখন গণপরিষদ করলেন আপনারা, ধরুন হয়ে গেল সংবিধানের একটা সংশোধন, নির্বাচিত সরকার এসে পরিবর্তন করবে না, তার গ্যারান্টি কি? না, গণপরিষদে দেখেন একটা বিষয়, গণপরিষদ নির্বাচনে যেই সংবিধানটা আসবে, আমরা মনে করি এই সংবিধানটার গ্রহণযোগ্যতা এখন যে কাটাছাড়া সংবিধান আছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হবে। এবং আমরা ইতিহাসের একটা বড় যেই ভ্রান্তি, আপনি একটা বিষয় দেখেন, 1970 সালে নির্বাচিত হয়েছিল, 2টা নির্বাচন হয়েছিল একই সাথে, প্রাদেশিক পরিষদের নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন। আপনি যদি দেখেন যে 401 জন যে সদস্য, এর মধ্যে অনেকজন কিন্তু যুদ্ধের মধ্যে মারা গিয়েছেন। এবং পরবর্তীতে যেটা করা হলো যে 72-এ এসে আপনার যে ঠিক আছে কারা কারা জীবিত আছেন এদেরকে সবাইকে, মানে প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে এবং গণপরিষদ সবাইকে একসাথে করে বলে যে তোমরা এখন গণপরিষদ অধ্যাদেশদের সংবিধান রচনা করুন। আপনি যদি যে কোনো ভাবে যদি ইতিহাসের প্রতি সুবিচার করতে চান, এই প্রসেসটাই কিন্তু বাংলাদেশের গঠনের পর আমরা এটাকে বলি প্রথম সাংবিধানিক প্রতিবিপ্লব। কারণ যুদ্ধটা তো আওয়ামী লীগ একা করে নাই, যুদ্ধতে এখানে বিভিন্ন গোষ্ঠী অংশগ্রহণ করেছে, বামপন্থী অংশগ্রহণ করেছে, এখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। 72 সংবিধানে তাদের হিস্সা কোথায়? যে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণকে যেই আশা দেখিয়ে যুদ্ধে নামানো হলো যে সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফের একটা রাষ্ট্র হবে, যেটা আমরা পাকিস্তান রাষ্ট্রে পাচ্ছি না, যে বৈষম্য, সেই দুই অর্থনীতির যে বৈষম্য, সে বৈষম্য দূর হবে নতুন রাষ্ট্রে। আমরা তো 72 সংবিধানে সেই জিনিসটাকে সংবিধানে আমরা মানে কোনোভাবে অঙ্গীভূত করতে পারলাম না। তখন এই ভুলটা তো রয়ে গিয়েছে এখনো। মানে আমরা যদি একইভাবে 72 ধরে আগাই, এবং আর একটা সবচেয়ে বড় বিষয় দেখেন, আমরা গণঅভ্যুত্থানের, আপনি পক্ষে হন বিপক্ষ হন, যে কোনো শক্তি, এই গণঅভ্যুত্থানের যে সরকার তো আসলে সাংবিধানিক যেই আপনার নিয়মতান্ত্রিক এই কোন ধারা মেনে সরকার ভোটে নাই। এই সরকারটা অ্যাকচুয়ালি ধরেন এটা একটা বিশেষ ডক্ট্রিন অফ নেসেসিটির সরকার। এই সরকার নিজের লেজিটিমেসি
এবং এই সরকার ভবিষ্যতে কিভাবে তার লেজিটিমেট গ্রাউন্ড তৈরি করবে, সেটার জন্য কিন্তু আপনার সংবিধানকে নতুন ভাবে গণপরিষদের মাধ্যমে আপনার আমি নতুন ভাবে একদম পাশ এক লাইনে উত্তর চাই। আমি একটু জনাব রবিউল আলম রবির কাছ থেকে এই প্রসঙ্গটা জানতে চাইবো। আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, কিন্তু এক লাইনে আপনার কাছ থেকে এটা জানতে চাই যে যেমন আপনারা রাষ্ট্রপতির অপসারণের বিষয়টা যেটা আপনি বলছেন দাবি করছেন কিন্তু দাবি তো আদায় করতে পারছেন না, সেটি যেমন পারেন নাই, যেমন আপনারা জুলাই ঘোষণাপত্রটা আনতে পারেন নাই, তেমনি যদি গণপরিষদ নির্বাচনের বিষয়ে একমত না হয় রাজনৈতিক দলগুলো এবং না পারেন, তখন আপনারা আসলে কি করবেন? না, আমরা আমাদের মেজরিটির জন্য অপেক্ষা করব। আমরা যদি এমন হয় যে দেখুন একটা বিষয় আমরা যে বারবার পিছু হটছি, আমাদের কিন্তু শক্তিমত্তা ছিল যে আমরা এটাকে ধরে রাস্তা দখল করে রাখা, সরকারকে ডিস্টেবিলাইজ করা, কিন্তু এই গণঅভ্যুত্থানের সরকার তো সবার সরকার। এই সরকারের যদি আপনার দুর্বল হয়, এই সরকারের দুর্বলতার আপনার যে সাফারিংস, এটা বিএনপির হবে, জামাত ইসলামের হবে, ইভেন আওয়ামী লীগেরও হবে। এখন আমরা যারা আছি সবারই হবে। আমরা সবসময় চেয়েছি যেই ঘটনা ঘটে গিয়েছে, পাস্ট ইজ পাস্ট, আমরা এখানে হত্যাকাণ্ডের বিচার হবে, এখানে প্রতিষ্ঠানগুলো ধসে পড়েছে, এগুলোকে পুনর্গঠন করা হবে, এখান থেকে অর্থ লুট হয়েছে, পাচার হয়েছে, সেগুলো ফিরিয়ে আনা হবে। কিন্তু আমরা ভবিষ্যতে যেই সরকারটা গঠিত হয়েছে এটা যাতে বাংলাদেশকে একটা আলোর দিশা দিতে পারে, সেই প্রেক্ষাপটে আমরা যেটা, যদি একমত না হন অন্য দলগুলো, আপনারা মেজরিটির জন্য অপেক্ষা করবেন সেক্ষেত্রে? জি, মেজরিটির জন্য। তাহলে আসলে কোনো আর দ্বান্দ্বিক অবস্থানে দাঁড়াবে না, কারণ আমি একটু বিএনপির কাছ থেকেও শুনে নিই যে আপনারা আসলে, তবে একটু স্পষ্ট হয়ে হোক রবিউল আলম, বিএনপি থেকে আপনার অবস্থানটা আগের মতো আছে? মানে আপনার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছিল একটা ঘটনার পর, একটা হত্যা মামলার পরে, আপনি কি আপনার পদে বহাল হয়েছেন বা আপনার অবস্থান কি বিএনপিতে এখন আছে কি? না, আমি তো আছি, দলেই আছি। স্থগিত থাকা মানে দলে থাকা না এরকম না, দলে থেকেও পদ স্থগিত হতে পারে। আমার একাধিক পদ আছে দলের গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল, সেটা স্থগিত ছিল একটা দুর্ঘটনাবশত পরিস্থিতিতে, তো যার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। দল ইতিমধ্যে তদন্ত করে জেনেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে জেনেছে, এবং ওই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত। তারপরও উচ্চ আদালত, নিম্ন আদালত, সব জায়গা থেকে আমি স্থায়ী জামিন পেয়েছি আর কি। তদন্ত এখনো পর্যন্ত যেটা হয়েছে সেখানে আমি জানতামও না, আমার সম্পৃক্ততা ছিল না, সেটা প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। তো যাই হোক, ওই বিষয়ের দলে, মানে আমি আসলে আপনার কাছ থেকে একটু দলের বিষয়েও একটু জানতে চাইবো। তো সেটা না, দলের বিষয় আছি, আমি দলের সাথে আছি। হ্যাঁ, দল আমার সাথে আছে। আচ্ছা, এখন এই যদি মানে আমি একটু এটার সাথে প্রশ্নটা যোগ করে দিই যে আপনার কি, আপনি যেহেতু দলের ভেতরেই আছেন, দলের সাথে কাজ করে যাচ্ছেন, দলের মনোভাবটা কি বলছেন যে নতুন যে দল এসছে তারা যে দাবিগুলো করছে, আমরা তো দেখছি যে বিএনপি আসলে সেই দাবিগুলোর সাথে একমত না। গণপরিষদ নির্বাচনের বিষয় আর সেকেন্ড রিপাবলিকের কথা তো বলছে বিএনপি, বলছে আমরা বুঝতে পারছি না কেন এটা বলা হচ্ছে, এরকম কথাও বিএনপি বলছে। সেক্ষেত্রে আপনারা কি আসলে কোনো একটা অবস্থানে আছেন সামনে গণপরিষদ নির্বাচনের দাবিকে মানা হতে পারে, মানতে পারে, এরকম কোনো কম্প্রোমাইজিং অবস্থানে কি বিএনপি আছে? না, কিছু দাবির সাথে তো আমরা একমত। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে, সংবিধান সংস্কারের ব্যাপারে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর দরকার, সেটা তো আমরা এক। এবং আমরা আজ এক না, আমরা আজকে যারা দাবি করছে তার 2 বছর আগের থেকে 31 দফা দাবি দিয়েছি। সেখানে দেখবেন শাসনতন্ত্রে সংস্কার আছে, শাসন কাঠামোতে সংস্কার আছে, রাজনীতিতে সংস্কার আছে, অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে সংস্কার আছে, মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয় রয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার বিষয় আছে। এগুলি তো তাদের যে চাওয়া তা আমাদের অনেক আগের চাওয়া, কিন্তু তাদের কিছু চাওয়া আছে যেটা অপ্রাসঙ্গিক। তারপরেও তারা চায়, চাওয়াটা তাদের কিন্তু অধিকার, কারণ এই রাষ্ট্রে বসবাস করে যে কোনো মানুষ রাষ্ট্র ব্যবস্থাপনায় তার মতামত দিবে, এবং যেহেতু তারা একটা রাজনৈতিক দল এখন করেছে, তাদের সেটা চাওয়াটাকে আমি ইতিবাচক ভাবেই দেখি। কিন্তু বাংলাদেশে কিছু আপনার চাওয়ার বাস্তবিক ভিত্তি আছে বলে আমার কাছে মনে হয় না। তার চেয়ে সবচেয়ে বড় কথাটা হচ্ছে, আপনি যেটা চাইছেন সেটা তো জনগণ চাইতে হবে, এটা তো ঠিক। জনগণ না চাইলে তো আপনার বিচ্ছিন্ন চাওয়া বা একটা গোষ্ঠীর বিচ্ছিন্ন চাওয়া তো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পারে না, সংবিধানে প্রতিষ্ঠিত হতে পারে না। তো একটা গ্রহণযোগ্য নির্বাচনের পর তারা যে কাজগুলি করতে চায়, এই যে যেগুলি বলছে, সেকেন্ড রিপাবলিক করতে চান, আপনার গণপরিষদের নির্বাচন করতে চান, সংবিধান নতুন করে এভাবে করতে চান, এইগুলি তারা ম্যানিফেস্টো নিয়ে তো ভোটে যেতে পারেন। তারপর জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সেইগুলি জনগণের জন্য যদি তারা প্রতিষ্ঠিত করতে পারেন সরকারে এসে, সেটাই হচ্ছে ন্যায্য, এবং সেটা তাদের রাজনৈতিক মানে দূরদর্শিতার পরিচয় হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে যদি জনগণ অ্যাকসেপ্ট করে। জুলাই ঘোষণাপত্র কথা বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্র তো উনারা যেভাবে চাইবেন সেটাই কি ঘোষণাপত্র হবে না? অন্যান্য যে সমস্ত শক্তি আছে, রাজনৈতিক, অরাজনৈতিক, সব শ্রেণী পেশার মানুষের যেহেতু আন্দোলন, সেই ঘোষণাপত্রে সেটার প্রতিফলন হতে হবে। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার সেটা বুঝেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার এও বলেছে যে তারা একটা ঘোষণাপত্র করতে চায়,
এবং আমরা রাজনৈতিক দল হিসেবে বলেছি যে হ্যাঁ, ঘোষণাপত্র আমরাও চাই, এবং সেই ঘোষণাপত্র জাতির স্বার্থে বৃহত্তর লক্ষ্যে কিভাবে হওয়া উচিত সে বিষয়ে নিশ্চয়ই আমরা একমত হব। দ্বিমত খুব বেশি জায়গায় নেই। তবে ওনাদের যে চাওয়াটা আছে একটা রাজনৈতিক নতুন দল, তারা তো জনগণের কাছে নতুন কিছু নিয়ে আসতে চাইবে, এটা জনগণও প্রত্যাশা করে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসেবে, সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরাও প্রত্যাশা করি। এখানে তাদের প্রতি আমাদের রয়েছে, আপনার স্বাগত তাদেরকে। কিন্তু যদি আপনি বাধ্য করেন বা বাধ্য করতে চান, এটা না হলে এটা হবে না, এটার সাথে না হলে নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার ক্ষেত্রে যদি আপনি শর্ত জোড়ে দেন, তখন সেটাকে কিন্তু রাজনীতি বলে না, অথবা জনবান্ধব রাজনীতি বলে না। এক লাইনে কি একটু বলবেন আলাউদ্দিন, যে আপনারা কি বাধ্য করতে চাইবেন? না, প্রথমত আমরা তো রবি ভাই যেটা বললেন যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, বিএনপি তো আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নয়। আমরা তো এখনো নির্বাচনমুখী রাজনীতি করছি না, আমরা অভ্যুত্থানের রাজনীতি এখনো করছি। আমরা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্যই, যেমন যেটা বললেন যে সংস্কার চান, আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কার মানে আপনারা কি আপনাদের দাবি মানাতে মানে কোনো চাপ প্রয়োগ করবেন, বাধ্য করার জায়গায় যাইবেন? মানে কিছুদিন আগে যেমন সাজিদ আলম বলছেন যে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগে যেন কোনো কেউ ভুল ক্রমীয় নির্বাচনের কথা না বলেন, আপনারা কি এরকম কোনো অবস্থানে যাবেন? এটা না হলে নির্বাচন নয়। না, এরকম অবস্থানে যদি আমরা যাইতাম, আমরা তো আসলে 31 ডিসেম্বর আমাদের প্রায় 2 লক্ষের বেশি মানুষ শহীদ মিনারে জড়ো হয়েছে সারা দেশ থেকে, আমরা তখন ঘোষণাপত্র দিয়ে দিতে পারতাম। আসলে কিছুই হতো না, রাষ্ট্রের কিছু হতো না, আমাদের ঘোষণাপত্র আলোকে আমরা রাজনীতি করতে পারতাম। কিন্তু আমরা কিন্তু চাই না, আমরা একটা জাতীয় ঐক্যমত্য চাই। এটা বারবার বলে আসছি। আমরা আসলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, দেশের প্রতিষ্ঠানগুলোকে রক্ষার ক্ষেত্রে, দেশের মানুষের রক্ষার ক্ষেত্রে আমরা জাতীয় ঐক্যমত্য চাই। ঐক্যমত্যের পরে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু কিছু বেসিক ব্যাপারে ঐক্যমত্যের জায়গায় আমরা এখনো একমত। এবং আমরা বিএনপি যদি যেভাবে চাই, বিএনপির সাথে আমরা বসতে চাই। প্রধান উপদেষ্টা সংলাপ শুরু করবেন, সংলাপ শুরু হলে আমরা বসতে চাই যে কোথায় কোথায় গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমরা বুঝতে চাই, যে হ্যাঁ, আমরা বুঝাতে চাই যে সেকেন্ড রিপাবলিক আসলে নতুন কিছু না। নতুন সংবিধান যখন অ্যাডপ্ট করা হবে রাষ্ট্র, তখন একটা ফ্রেশ স্টার্ট। সেকেন্ড রিপাবলিক তখন থেকে হয়, এটা কোনো আলাদা শপথ হবে না, রাষ্ট্রে কোনো কিছু পরিবর্তন হবে না। সংবিধান মানে ইটসেলফ একটা সেকেন্ড রিপাবলিকের ভিত্তি। সো এই বিষয়টা আসলে এটা আমাদের মনে বোঝাপড়ার মতো মানে বিষয়টা। বিএনপি সাম্প্রতিক যে বক্তব্যগুলো মনে হচ্ছে যে তারা নতুন শুনছে, কিন্তু আমার মনে হয় যে তারাও এখন লেখাপড়া শুরু করেছে, এই বিষয়গুলো তাদের বুদ্ধিজীবীরা একটু দেখার চেষ্টা করছে। আমি গতকাল মাসুদ কামাল ভাইয়ের সাথে একটা শোতে ছিলাম, উনি একটা বিষয় জাস্ট আমাকে প্রশ্ন করছিলেন যে 2টা নির্বাচন হবে কিনা। আমরা বললাম যে আমরা তো আসলে বলে দিয়েছি যে একটা নির্বাচনই হতে পারে, একটা ব্যালটই হতে পারে, একটা ব্যালটেই একই ব্যক্তি হতে পারে, সে 3 মাস 90 দিনের ভিতরে সংবিধান প্রণয়ন করে তারপর সাংসদ হিসেবে শপথ গ্রহণ করতে পারে। তা আমরা তো বিষয়গুলো মানে, তারপর উনি বলে যে তাহলে তো এর চেয়ে ভালো সিস্টেম হতেই পারে না। সো আমার মনে হয় যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো আমরা পূরণ করতে চাই। মতো যারা আসলে সংসদে যাচ্ছেন সবাই বা সংসদ নির্বাচন করবেন, সবাইকে সংবিধান প্রণয়ন করবার মতো ক্ষমতা বা বুদ্ধিবৃত্তিক জায়গায় থাকেন? উচিত। জি, সংসদের যে ধারণাটা, আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই এই কারণেই। আমরা স্থানীয় সরকার, এবং বাস্তবতা হলো যে বাংলাদেশের স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের আপনার অঙ্গুলি হেলনে চলে, কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার এবং সংসদ কখনোই আপনার যে উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এলাকায় অনুদান যাবে, এগুলো নিয়ন্ত্রণ করার কথা না। আসলে আমরা যদি 53 বছর পরও এসে আমরা এই যে নতুন যে জেনারেশন, আমরা আসলে বিস্তৃত 1 কোটি আপনার 10 মিলিয়ন মানুষ এখন আমাদের ডায়াসপোরা, যারা সবাই আসলে রাষ্ট্র সম্পর্কে অ্যাওয়ার, তাদের দেশ সম্পর্কে অ্যাওয়ার, সারা বিশ্বে আছেন বিভিন্ন ভাবে। এখন যদি মনে হয় এই বোঝাপড়ার জায়গাটা আমরা ক্লিয়ার না করতে পারি, প্রাতিষ্ঠানিক ভাবে ফ্রেশ স্টার্ট না করতে পারি, আমরা কখন করব? আমরা কি আরেকটা অভ্যুত্থানের জন্য অপেক্ষা করব? জি, শেখ রবিউল আলম, আপনার কাছ থেকে তাহলে আপনি মাথা নাড়ছিলেন যে আসলে বাস্তবতা, আপনারা হয়তো দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, আপনারা জানেন, বোঝেন, সংবিধান সংশোধনের মতো বা সংবিধান প্রণয়নের মতো ক্ষমতা নিয়ে সংসদে যাওয়ার মতো আপনাদের দলে কজন আছেন? আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে সংবিধান কি সংস্কার হবে না? একটা সংবিধান ধরেন নতুন করে ওনারা লিখবেন, সেটা কি মেজরিটির ভিত্তিতে জীবনে পরিবর্তন করা যাবে না? সংবিধান কি এরকম কোনো বিষয় ওনারা যেটা বোঝাতে চান? আচ্ছা, তো মেজরিটির ভিত্তিতে, ব্রুট মেজরিটির ভিত্তিতে, অথবা ধরেন একটা সাংখ্যিকের ভিত্তিতে, এখন যেমন 2/3 মেজরিটি আছে, সেটাকে আপনি আরো বাড়াতে পারেন। কিন্তু সংবিধান তো একেবারে স্থায়ী কোন রূপ না একটা সংবিধান। তা তো সংস্কার পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশে তার সংবিধান সংশোধন হয়েছে সময়ের প্রয়োজনে, পরিবর্তিত পরিস্থিতিতে, মানুষের কল্যাণে, অথবা মানুষের চাহিদা বা রাষ্ট্র ব্যবস্থাপনার
যেটাকে বলা হয় উত্তর উন্নতির সেজন্যই তো সংবিধানকে পরিবর্তনশীল হিসেবে রাখা হয়, তাছাড়া তো অপরিবর্তনীয় রাখা হয়েছে। আচ্ছা, আপনি সেকেন্ড রিপাবলিকের কথা বলছিলেন, ফ্রান্সে হয়েছিল, এখন ফ্রান্সে তো পঞ্চম রিপাবলিক চলে, তো আপনি কয়দিন পর পর কি রিপাবলিকও চেঞ্জ করবে? আমাদের সংবিধান রাষ্ট্র ব্যবস্থাপনায় গণতান্ত্রিক, এবং ধরেন সংসদের সংবিধান সংশোধনের সুযোগ আছে। সংবিধান মতো রাষ্ট্র চলছে কিনা, সরকার চলছে কিনা তা দেখার জন্য তার অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট আছে। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, প্রতিষ্ঠিত ব্যবস্থা, তাই না? আমাদের দেশে তার এমন না যে রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে গণতন্ত্রে আসতে হবে, প্রজাতন্ত্রে আসতে হবে। কিছু কিছু মানুষ, কিছু কিছু পৃথিবীর দুই একটা দেশে যা কিছু ঘটেছে, সেইটা যদি আপনি নতুন পড়াশোনা করে এসে বাংলাদেশের প্রতিষ্ঠিত করতে চান, বাংলাদেশের বাস্তবিকতা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক গুণগত মান এগুলি না বুঝে, তাহলে তো সমস্যা। অর্থাৎ পুঁথিগত জানাটাই কেবলমাত্র একটা দেশে অবধারিত হয় না কোনো কোনো সময়, যদি সেই দেশের রাজনীতিতে প্রয়োজন না হয় অথবা সেই দেশের রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়। নতুন রাজনৈতিক দলের বন্ধুদের সেটাও কিন্তু বুঝতে হবে। যার ফলে আমরা জাতীয় স্বার্থে, জাতীয় সার্বভৌমত্বের ক্ষেত্রে, জাতীয় সমৃদ্ধির ক্ষেত্রে, জাতীয় কল্যাণের ক্ষেত্রে একমত হতে পারি। দ্বিমত থাকতেই পারে, ওনাদের ভাবনাটা একরকম, আমরা আরেকভাবে ভাবছি। আমরা মনে করছি যে আমাদের যে ৩১ দফা, তার বাইরে এখনো পর্যন্ত কেউ বলতে পারিনি যে না এই সংস্কারটা আমাদের ওখানে বাদ গিয়েছে বা আমরা আপনারা ওখানে অন্তর্ভুক্ত করিনি। সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আপনাকে বোধ রাখতে হবে একটা নির্বাচিত সরকারি সংবিধান সংস্কার বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার বলেন, নতুন বন্দোবস্ত বলেন, তারাই করবে জনগণের ম্যান্ডেট নিয়ে। তাছাড়া যদি কেউ কোনো কিছু প্রত্যাশা করতেই পারে একটা রাজনৈতিক দল, কিন্তু তা বাস্তবায়নের করবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকার বাধ্য থাকে না। এটা তাদেরকে মাথায় রাখতে হবে। একটা নির্বাচিত সরকারের উপর এত আস্থার কথা বলছে, একটা অভিযোগ খুব আপনাদের শেখ রবিউল আলম এখন আপনাদের পিছুই ছাড়ছে না, সেটা হচ্ছে চাঁদাবাজি, দখলবাজির যে অভিযোগ। এটা আসলেই বিএনপির নামটা সবচেয়ে আগে চলে আসছে, সমন্বয়কদের নামও আসে, আপনাদের নামটা মনে হয় সবচেয়ে আগে আসে বিএনপির নাম। তো সেখানে বিএনপি নিয়ন্ত্রণের জন্য বহুত ব্যবস্থাও নিচ্ছে, বহিষ্কার করছে, প্রতিনিয়ত বার্তা দিচ্ছে, কিন্তু আপনারা কি কন্ট্রোল হারাচ্ছেন? আপনারা কি আসলে পারছেন নিয়ন্ত্রণ করতে? কেন প্রতিনিয়ত আপনাদের নামটা আসছে? না, প্রথমত আমি বলি, চাঁদাবাজ, দখলবাজ, দুষ্কৃতিকারী এদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে উচিত না, থাকতে পারে না। সেটা জাতীয় নাগরিক কমিটি তো নিশ্চয়ই থাকবে না, আমাদের দলে থাকার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন যেগুলি ঘটেছে, আমরা যেগুলি প্রমাণ পেয়েছি, দলের থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে ব্যবস্থা নিতে বলেছি, নিজেরা বাদী হয়ে মামলা করে থানায় তুলে দিয়েছি। একটি রাজনৈতিক দলের আর কি করার থাকতে পারে? আমরা মনে করি যে দুষ্কৃতকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না, আমাদের দলে কোনো প্রশ্রয় নেই, সহজ কথা। এবং আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে অনেক অভিযোগ এরকম ঢালাও ভাবে এখন আসছে, জাতীয় নাগরিক কমিটির অনেক নেতার বিরুদ্ধে আসছে, তারাও আমার মনে হয় যে এর সাথে একমত হবে। অর্থাৎ দুষ্কৃতকারী কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। এরকম আওয়ামী লীগের সময় বলতে, যখন আওয়ামী লীগের ছত্র ছায়ায় আওয়ামী লীগের লোকজন, যেটি ওবায়দুল কাদের বলতেন কাওয়া মুরগি, তারা দলে ঢুকে গেছেন এবং তারা আসলে আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগ তো ব্যবস্থা নেয়নি, আমরা ব্যবস্থা নিচ্ছি দলীয়ভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলছি, সরকারকেও বলেছি। মাঝে মাঝে সরকার পরিচালনা করতো না, নানান অভিযান পরিচালনা করে এর বাসা থেকে নানান রকম জিনিস। আচ্ছা, আপনি আমাকে বলেন যে একটা রাজনৈতিক দলের আর কি করার আছে? আপনি আমাকে বলেন। আপনি তাকে দল থেকে বহিষ্কার করলেন স্থায়ীভাবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বললেন এবং নিজেও মামলা করে তাকে গ্রেপ্তার করার সুযোগ করে দিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া একটি রাজনৈতিক দলের আর কি করণীয় থাকতে পারে? আমরা সর্বোচ্চটাই করেছি। আমরা আবারও বলছি, এখানে নিরুপায় কর্মীদের উপর এই যে এতখানি না নিরুপায় না। আপনারা এই রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা আপনাদের মধ্যে থাকে, সে যে রাজনৈতিক দলই হোক না কেন। হ্যাঁ, তো রাজনৈতিক দলকে ভোট দিয়ে আমি ক্ষমতায় নেব, আমি রাজনৈতিক দলকে প্রশ্ন করবই তো। না করবেন বটেই, কিন্তু আপনি রাজনৈতিক কর্মটাকে অ্যাপ্রিশিয়েট তো করছেন না। আমি ন্যূনতম অভিযোগ যার বিরুদ্ধে পেয়েছি তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কাছে গিয়ে মামলা করে গ্রেফতার করে দিয়েছি। একদম অ্যাপ্রিশিয়েট করছি, এটা নিশ্চয়ই অ্যাপ্রিশিয়েবল যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, দৃশ্যমানও হচ্ছে, আমি সেটাও বলছি যে দৃশ্যমানও হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাহলে আসলে এতটাই অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, এতদিন তো ছিল না, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমি এটা প্রশ্ন করতে চাই শেখ রবিউল আলম, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা আওয়ামী লীগকে দেখেছি চাঁদাবাজি দখলবাজির জায়গায়, তখন কিন্তু আমরা বিএনপির নাম শুনি নাই। আওয়ামী লীগ চলে গেল, কি এমন হয়ে গেল যে বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির সেই জায়গায়? আপনি কেন মনে করছেন না বারবার ওই জায়গাটাতে চাঁদাবাজের কোনো রাজনৈতিক দল নেই? সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটি বলেন, অথবা জামাত ইসলাম বলেন। জামাত ইসলামের অনেক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, গ্রেপ্তার হয়েছে, তারা বহিষ্কার করেছে।
আছে, রাজনীতিতে এই দুর্বৃত্তায়ন তো আছে। পৃথিবীর সব জায়গায় চাঁদাবাজি আছে, দুষ্কৃতিকারী আছে। পৃথিবীর অনেক জায়গায় রাজনৈতিক প্রশ্রয় আছে, অনেক জায়গায় নাই। ইন্ডিয়াতে রাজনৈতিক প্রশ্রয় আছে, পাকিস্তানেও রাজনৈতিক প্রশ্রয় আছে। বাংলাদেশ এটা থেকে বেরিয়ে আসতে চায়। আমরা জিরো টলারেন্স তাদের ব্যাপারে, কোনো প্রশ্রয় নেই। এবং আমরা কিন্তু মনে রাখবেন যে একবার কেন্দ্রীয় কমিটির উচ্চ পদে আছে সেরকম নেতার বিরুদ্ধে বহিষ্কার আমরা করেছি। এই অবস্থান আমরা নিয়েছি। একটা কথা আমি যেটা বলি, প্রায় ধরেন বৈষম্য বিরোধী ছাত্র বা জাতীয় নাগরিক কমিটি বলছে যে সংবিধান নাকি প্রত্যেক দল তার মতো করে ব্যবহার করেছে। এটাও ঠিক না। হ্যাঁ, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকার জন্য সংবিধান তারা তাদের মতো করে ব্যবহার করেছে, দলীয় স্বার্থে, ব্যক্তির স্বার্থে। বিএনপি তা করেনি। আওয়ামী লীগ 4র্থ সংশোধনী করেছিল, বিএনপি কিন্তু 5ম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেছিল, দলের স্বার্থে না, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। আবার বিএনপি দেখেন 12শ সংশোধনী করেছিল, আমি শেষ করব, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করবার জন্য। কারণ গণতন্ত্রের জন্য সবচেয়ে জবাবদিহিমূলক এবং দায়বদ্ধ সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার। আমরা কিন্তু সংশোধন করে সেটা করেছিলাম, ব্যক্তির স্বার্থে না, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে কলঙ্কিত করার জায়গাটা, যার কারণে অজুহাত পেয়ে আওয়ামী লীগ এটাকে বাতিল করে দিল, সেই কাজটা বিএনপি করেছিল। প্লিজ, আপনি ওই সেই আগার জায়গায় যাচ্ছেন। এই 13 সংশোধনে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম গণতন্ত্রের সাথে, সব দলের নির্বাচনে আস্থা প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে এবং জনগণের অবাধ ভোটের সুযোগ তৈরি করে দেওয়ার সাথে আমরাই করেছি। কিন্তু কে এম হাসান যখন দায়িত্ব নিলেন না, আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীতে সেটা বাতিল করে আজকে সংকট তৈরি করেছে অনির্বাচিতভাবে 17 বছর ক্ষমতা থাকার জন্য। আপনি যদি বলেন করার কিছু নাই, কিন্তু আপনারা যে আমি যেটা বলছি, আওয়ামী লীগ সংবিধান সংশোধন করেছে বারবার তাদের দলের স্বার্থে, ক্ষমতা থাকার স্বার্থে। বিএনপি কিন্তু যে 3 থেকে 4 বার সংবিধান সংশোধন করেছে সেটা গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দল বা ব্যক্তির স্বার্থে না, সেটা প্রতিষ্ঠিত। অর্থাৎ সংবিধান সংশোধন সবসময় কোনো দল নিজের স্বার্থে করে না, দেশের স্বার্থেও করে। নতুন প্রজন্মের নেতাদেরকে বুঝতে হবে যে সংবিধান সংশোধন দোষের না, সেটা কোনো কোনো সময় জনকল্যাণের, জনস্বার্থে। কিন্তু সংবিধানের অপব্যবহারটা নিজের স্বার্থে করে। আমি আসলে ওই কথাটা বলছিলাম যে কে এম হাসান যখন দায়িত্ব নিলেন না, তখন 4টা বিকল্প বাদ দিয়ে ইয়াজউদ্দিন আহমেদ হয়ে গেলেন। কে এম হাসান যখন দায়িত্ব পায় তখন আওয়ামী লীগ কেন বাধা করেছিল? সেটা তো উচিত ছিল না। স্বনামধন্য বিচারপতি, ওটা তো বিএনপির পদধারী বা দলীয় কেউ না। বিরোধিতা করলেন, সংবিধান বাতিল করে হাসিনার অধীনে নির্বাচন প্রতিষ্ঠিত করলেন। এই দুটোকে একভাবে দেখবেন না। না, দেখলাম না একভাবে, কিন্তু আপনারা তো ওই অপব্যবহারের চেষ্টাটা করেছেন। যে অপব্যবহার করা হয়নি, কে এম হাসান ছিল যুক্তিসঙ্গত সংবিধান অনুসারে। আওয়ামী লীগ বাণীনি 4টা অপশনের কথা বলা হয়েছে। আপনি শোনেন প্লিজ, 4টা অপশন ছিল, বলা হয়েছে একটা যে 4 জনের কাছে যাওয়া হয়েছে, কে এম হাসান যে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন, তারপর আর কেউ দায়িত্ব নিতে চান নাই। আবার এও বলা হয়েছে যাওয়াই হয় নাই। কিন্তু ইয়াজউদ্দিনকে যখন তত্ত্বাবধায়ক সরকারে প্রদান করা হয়েছে, দেশীয় পত্রিকা মেনেই করা হয়েছে, সেটা সংবিধানের অংশ। যাই হোক, সেটি আর পুরনো বিতর্কে এখন আর না যাই। জনাব আলাউদ্দিন, আপনার কাছ থেকে একটু যদি আপনি এই প্রসঙ্গে কি কিছু যোগ করতে চান, না হয় আমি আর একটা প্রসঙ্গে আসতে চাইবো, যদি আপনি কিছু যোগ করতে চান যোগ করতে পারেন। না, যে বিষয়টা আমি জাস্ট একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে সেকেন্ড রিপাবলিক নিয়ে, সংবিধান নিয়ে যে বিএনপি যে অবস্থানটা নিয়েছে, আমার মনে হয় তারা যেই আগের যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাতে স্বচ্ছন্দ বোধ করছে। কিন্তু একটা বিষয় তারা ভুলে যাচ্ছেন, তারা যেই এত বছর 3টা যে গত নির্বাচন হলো, 3টা নির্বাচন কিন্তু সংবিধান মেনেই হয়েছে। এবং সংবিধান আপনার সাংবিধানিক ওয়েতে কিন্তু শেখ হাসিনাকে উৎখাতের কোনো রাস্তা ছিল না। তো আমরা যেটা বলছি যে আসলে উনি যেটা বলছে রাজতন্ত্র ছিল কিনা, আমরা কি হতে চাচ্ছি, আমাদের চাওয়া খুব স্পষ্ট এবং এটা খুব ফ্যাকচুয়াল যে আমরা একটা ফেসিবাদী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে, উত্তরণের দিকে যাচ্ছি। এই উত্তরণের পথে একটা ধরেন আপনি যে সিস্টেমটা শেখ হাসিনা পেরেছে, সেটা বিএনপি যে চাইলে পারবে না তা কিন্তু নাই, চাইলে পারবে। এখন সে তারিয়াট হলে তাকে বিশ্বাস করতে হবে। এবং এই জিনিসটা এখন শুধু বিশ্বাস করতে জাতি ঠকেছে বারবার। কারণ আমরা 96-তে আপনি যে স্পষ্টভাবে বললেন, 96-তে 91-এর যে আপনার 90-এর অভ্যুত্থানের পরে যে ঐক্যমত্য হয়েছিল, 3 জোটের রূপরেখা হয়েছিল, এই রূপরেখার কোন আপনার টাস্ক ফোর্সের সুপারিশ বিএনপি সরকার কিংবা আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করেছে আপনি বলেন? বরং ক্ষমতায় এসে প্রথমেই আপনার একতরফা একটা নির্বাচন দিয়ে দিল। একটা নির্বাচনের কস্ট চিন্তা করেন, এই নির্বাচনটা আপনার 2 মাসও সাস্টেন করলো না। তখন প্রথমবারের মতো বাংলাদেশে আমলারা রাস্তায় নেমে আসে। এই আমলাদেরকে সেই যে ক্ষমতায়ন হয়েছে, এই ক্ষমতায়ন কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আর আমরা তাদের ডেস্কে ফেরাতে পারছি না। 96-তে আমলাদের যেই ক্ষমতায়ন হয়েছে, এই ক্ষমতায়ন কিন্তু এর আগে কখনো ঘটে নাই। 2008 সালে কিন্তু সেম ঘটনাই ঘটেছে। সো আমরা যেটা বলছি যে প্রবণতা সবার মধ্যে আছে,
আমরা কাউকে বিশ্বাস করতে চাই না, আমরা স্থায়ী ব্যবস্থা চাই, যে ব্যবস্থার কাছে মানুষ অ্যাকাউন্টেবল হবে, রাজনৈতিক দলগুলো অ্যাকাউন্টেবল হবে। তো এটা আমাদের কাছে খুবই স্পষ্ট। আর একটা বিষয় বলি যে শেখ হাসিনা বাংলাদেশের জুলুমের যে মাত্রা, হ্যাঁ, অব্যবস্থাপনার যে মাত্রা সেট করে গিয়েছেন, বিএনপি না, এখানে বাংলাদেশে কোনো দলের পক্ষে সম্ভব না সেই জায়গায় যাওয়া। সো সেম ওয়েতে যদি কেউ চিন্তা করে যে একই প্রতিষ্ঠান, একই পুলিশ, একই আপনার বিজিবি, র্যাব, তাদেরকে ব্যবহার করে আবার হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো সিচুয়েশন বাংলায় হতে পারে, এটা কিন্তু আর কারো পক্ষে সফল হবে না। সো এই যে সিস্টেমের চেঞ্জটা আপনি কোথায় করবেন? আপনি মানে আপনি প্রশ্ন করেন, আমরা জি, নেক্সট আলোচনায় যেতে। আমি আসলে একটু পরের বিষয়ে যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখলাম, আমরা গণ অভ্যুত্থান হলো, আমরা ভোটের কথা বলছি, ভোট হবে বা হয় না, কিন্তু আমি একটু এই প্রশ্নটা করতে চাই। আমরা এত কিছু আমাদের দেশে দৃশ্যমান হতে দেখছি, কিন্তু নাটাইটা কি আসলে অন্য কোথাও থেকে আসে? এই প্রশ্নটা করছি কারণ সম্প্রতি মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে, ১/১১-তে মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে তাঁরাই বলছেন যে, মার্কিন কূটনীতিক বলছেন যে তাদের দুটো ভুলের কথা অন্তত তারা বলছেন, যে তারা সে সময় জেনারেল ও ব্রিগেডিয়ারদের মতকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, বাংলাদেশের জনগণের চাওয়াকে প্রধান প্রাধান্য দেওয়া হয়নি। সম্ভবত সে কারণেই গণতন্ত্রের উত্তরণের যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়ন হয়নি। এবং দ্বিতীয় ভুল হিসেবে তারা বলছেন, তখন নির্বাচনের সময়সীমার উপরই বেশি জোর দিয়েছিলেন মার্কিন দূতাবাস। ওই সময় কিছু মৌলিক সংস্কার প্রয়োজন ছিল। মানে মার্কিন দূতাবাস এইরকমভাবে করেছে, তার একটা পরিণতি হয়েছে ১/১১ সময়। আবার ২৪-এর অভ্যুত্থানের কথা আমরা দেখছি। ভলকার টুর্ক, জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিষয়ক হাই কমিশনার, তিনি বলছেন যে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল যে যদি দমনপীড়নের অবস্থা যায়, তাহলে তাদের শান্তি রক্ষা মিশনে যাওয়াটা আর হবে না, বা সেই দেশ থেকে বাদ পড়ে যেতে পারে। তারপরেই সরকারের পরিবর্তন ঘটলো। আসলে মূল নাটাইটা কি কোথাও তাদের হাতে? আমার কাছে মনে হয় সুস্পষ্টভাবেই এই ২৪-এ যে ঘটনা ঘটেছে, এটা ২৪-এর এটা জনগণের অর্জন, আপনার নাটাই না। এখানে একটা বিষয় হলো যে আমরা যেই বিশ্ব সোসাইটিতে থাকি, এখানে জাতিসংঘ আছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এখনো বিশ্বে মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক যেই ধারাবাহিকতা কিংবা আপনার প্রতিটা সোসাইটির গুণগত পরিবর্তনে ভূমিকা পালন করছে, এটা কিন্তু বাস্তবতা এবং এটা এড়ানোর কোনো সুযোগ নেই। কারণ আমরা যখন আন্তঃরাষ্ট্রীয় এবং ইভেন মানে রাষ্ট্রের মধ্যকার গোষ্ঠীগুলোর বিবাদমান যখন আমরা সমস্যা সমাধান করতে পারি না, তখন যার কাছে দ্বারস্থ হই সেই প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা যে এখনো আছে, সেটার প্রেক্ষাপটে কিন্তু ভলকার তুর্ক এই মন্তব্যটি করেছে জাতিসংঘ, যে এখনো মরে যায় নাই। কিন্তু আমরা ২৪-এর যে গণঅভ্যুত্থান ঘটেছে, আপনি যদি ধারাক্রম গুলো দেখেন, এখানে একটা ভুলের পর আর একটা ভুল হয়েছে। এখন প্রতিটা ভুলের পর, যেমন আমরা দেখবো যে তখনকার যে প্রধানমন্ত্রী, ওনার যে রাজাকার উচ্চারণের পর রাস্তায় মানে রাতের বেলা যখন মেয়েরা হল থেকে বের হয়ে আসলো, এটা নিশ্চয়ই কোনো আপনার এমবেসি কিংবা কোনো বৈদেশিক শক্তি বলে দেয় না যে একজন রাজাকার বলবে আর একজন আপনার হল থেকে রাস্তা বের হয়ে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে শুরু হয়েছে, আপনার রংপুর যেভাবে আবু সাইদকে পুলিশ খুন করেছে, হ্যাঁ, আপনার দিবালোকে গুলি করে খুন করেছে, এই ঘটনা যেভাবে একটা স্ফুলিঙ্গ নিয়ে এসেছে, এই স্ফুলিঙ্গটা তো মানুষকে নাড়া দিয়েছে। এই নাড়ার জায়গাটা, মানুষ তো আসলে বিক্ষুব্ধ ছিল। মানুষের আপনার এত বছরের জুলুম এবং বিভিন্ন ঘটনা আমরা জানি, মানুষ এখানে বিক্ষুব্ধ ছিল, সংক্ষুব্ধ ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সংক্ষুব্ধ মানুষগুলোই কিন্তু কোনো দল না, ইভেন দল এখানে সামনে আসলে হয়তো বা মানুষ তখন স্কেপটিক হয়ে যেত। দল যদি, যেটা আমরা দেখেছি জানুয়ারি নির্বাচন ঠেকানোর জন্য যখন ২৮ অক্টোবর আপনার এত জনসমাবেশ হয়, রাস্তায় কিন্তু মানুষ নামবে চিন্তা করা অবস্থায় কিন্তু রাজনৈতিক দলটি মানুষকে ঘরে ফিরতে বাধ্য করলো। এই যে অবস্থা, জনগণ কিন্তু রাজনৈতিক দলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল, যে রাজনৈতিক দল তার অধিকার ফেরত দিতে পারবে না। কিসের অধিকার? ভোটের অধিকার না। জনগণ তো আসলে ভোটের অধিকার বোঝে না। জনগণ বোঝে যে আসলে আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার যে ন্যায্য দাবি দেওয়া, আমার যে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে যে হিস্সা, সেটা পেলাম কিনা। সেটা পাওয়ার জন্য যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি তোমাকে সেটা দিতে চাই, সো আমি তোমার কাছে ভোট চাই যে আমাকে রাষ্ট্র পরিচালনা নিয়ে যাও, ভোট তো মূলত সেটাই। সেই ধারাবাহিকতা যখন বন্ধ হয়ে গেল, সেই প্রেক্ষাপটে এই দেশের জনগণ অপরিচিত ছাত্রদের ডাকে, যে নাহিদকে কেউ চিনত না, মাহফুজকে তো চিনতই না, কিংবা আসিফকে চিনত না, তাদেরকে জাস্ট মানুষ চেনা শুরু করেছে। আমি নিশ্চিত আপনারাও তাদের সম্পর্কে এতটা জানার কথা না। হ্যাঁ, এটা একেবারে বিশ্ববিদ্যালয়ের ভিতরের আপনার গন্ডির একটা কিছু বন্ধু সার্কেলের মানে আলাপ আলোচনা ছিল, যে ওরা ছোটখাটো রাজনীতি করে। এই মানুষগুলো ডাকে মানুষ আসলে অপেক্ষা করেছিল যে এখানে কেউ ডাকবে এবং তাদের ডাকে মানুষ সাড়া দিবে। এই ঘটনাগুলোতে আমরা মানুষের অর্জন
কিন্তু একই সাথে আমরা যেহেতু এটা এখন খুবই স্পষ্ট হয়েছে, এর আগেও আমরা দেখেছি ভারতে যেই আপনার 2+2 বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার সেখানে বলেছে যে বাংলাদেশের সরকার পতনে আমেরিকার কোনো হাত নেই। তো আমরা এটা আসলে স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারি যে আমেরিকার হাত থাকলে এটা হয়তো বা আরো আপনার সংঘবদ্ধ ভাবে হতো, এত আপনার লাশ পড়তো না, এখানে এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা এটা আপনি দেখবেন যে প্রতিটা জায়গায় যখন রিজাইম চেঞ্জ হয় কিছু সিগনিফিকেন্ট পরিবর্তনের মাধ্যমে চেঞ্জ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, 3 অগস্টে যখন মানুষ ঘর থেকে বের হয়ে তাহলে গিয়েছে, আপনি এই বক্তব্যগুলোকে কিভাবে দেখছেন? যে ধরুন ভলকার চোর যে বক্তব্য, অবশ্যই বক্তব্যটি গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটা প্রতিষ্ঠান তার স্বার্থ দেখে, বিশেষ করে বাংলাদেশের ভিতরে মানে বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক প্রায় এত বেশি, আর্মি বলেন কিংবা র্যাব বলেন বিজিবি বলেন, আপনি দেখবেন যে এখানে তাদের যে প্রতিষ্ঠান অপকর্ম করে তারা কখনো স্বীকার করতে চায় না। হ্যাঁ, তারা কখনো এটাকে, কারণ তারা মনে করে যে এই প্রতিষ্ঠানের প্রাইড নষ্ট হবে। এখন বাংলাদেশ তো এটা 2007 সালে কিন্তু সেম ঘটনাই ঘটেছিল, তখন বলা হয়েছিল গুজব, কিন্তু এই ঘটনাটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে না, তখন চিঠিটা সত্য ছিল। যে একটা চিঠি এসেছিল আপনার তখন মইনু আহমেদের কাছে যে না আসলেই এখানে আপনার এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সৈন্য যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এখন এই ঘটনাটা আমি মনে করি যে এটা বাংলাদেশের যে আর্মি এখন যেই কাজ করছে, আর্মিকে এখন আমরা ক্রেডিট দিতে চাই। আর্মি শুরুতেই বাংলাদেশের যে সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। আর একটা বিষয়, যদি বাংলাদেশের আর্মিও চিঠি তো সেই 11 সময়ের কথা বলছেন, ভলকার ট্যুর বলছেন 24-এর গণ অভ্যুত্থানের কথা। জি জি, আমি তো 24-এর ঘটনার রেফারেন্সই বললাম, যে 24-এর ঘটনা যেটা ঘটেছে, আমি মনে করি সতর্কবার্তাটা আমলে নিয়ে আর্মি আসলে একই সাথে দুই কুল রক্ষা করেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করেছে, বাংলাদেশের মধ্যে যে সেনাবাহিনীর প্রতি যে অগাধ আস্থা, যে সেনাবাহিনী আসলে সব ঠিক হয়ে যাবে, সে আস্থার জায়গাটা সে আবার পুনরায় স্থাপন করেছে। সেই জায়গায় আমি মনে করি যে আসলে এই ঘটনাটা এই অভ্যুত্থানের যে ডিরেকশন চেঞ্জ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে নাই, বাট ভূমিকা রেখেছে বাংলাদেশ আর্মিকে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সতর্কবার্তাটা কাজে লেগেছে। রাস্তার কথা বলছেন, এরকমও একটা স্লোগান উঠেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এরকম মানে অগাধ আস্থা থেকেই হয়তো কিনা জানি না, এরকম একটা স্লোগানও উঠেছে। সেই বিষয়ে কি কিছু বলবেন? এখন উঠেছে না, আগে অগাস্টে আপনি শোনেননি এটি কখনো? মানে আমি দেখেছি অন্ততপক্ষে একাধিক, আমি বিভিন্ন সময় কমেন্টস বক্সগুলো ফলো করি যে মানুষ আসলে কি বলছেন আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে, সেখানে আমি বিষয়গুলো লক্ষ্য করছিলাম। আপনি কি এটা বিষয়টা খেয়াল করেন? না, আমরা তো আসলে আমি জানি না আপনি কোন কমেন্ট। আচ্ছা, তাহলে বাদ দিন, যদি খেয়ালই না করে তাহলে এটা বাদ, তাহলে আর আপনাকে এই বিষয়ে বলতে হবে না। আমি শেখ রবিউল আলম আপনার কাছ থেকে একটু ভলকার ট্যুর এবং যুক্তরাষ্ট্রের যে বক্তব্য বা দূতাবাসের যে বক্তব্য সেটা নিয়ে একটু শুনি। না, যখন একটা দেশে অস্থিতিশীল পরিবেশ থাকে, অনির্বাচিতভাবে কেউ ক্ষমতায় থাকতে চায়, জনগণ আন্দোলন করে ফুঁসে ওঠে, তখন তো জাতিসংঘ সহ ভাতৃপ্রতিম দেশ, বন্ধুপ্রতিম দেশের একটা রোল থাকে এবং তারা একটা রাষ্ট্রকে জনগণের আকাঙ্ক্ষা অনুসারে পরিচালিত করবার জন্য অথবা জনগণের আন্দোলনকে প্রতিষ্ঠিত করবার জন্য রোল প্লে করেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, এটার বাইরে তো না। এটা এই হস্তক্ষেপ আছে, এটাকে আপনি হস্তক্ষেপও বলতে পারেন, আবার বলতে পারেন যে সংশোধনের হাত প্রসারিত করাও বলতে পারেন, দুটোই আপনি বলতে পারেন। এখন বাংলাদেশের যে গণ আন্দোলন হচ্ছিল, সেখানে গণতন্ত্র মানা অনেক দেশ চেয়েছে যে এই আন্দোলন সফল হোক, একটা ফ্যাসিবাদের অবসান হোক, বাংলাদেশে জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হোক। এবং এই বিশেষ করে এই উপমহাদেশের বাংলাদেশের মতো দেশগুলিতে তো সামরিক বাহিনীর একটা প্রভাব আছে, তাদের একটা কর্তৃত্ব আছে, সেটাকে ইতিবাচকভাবে কাজে লাগানো যায় কিনা সে চেষ্টা তো থাকবে। কারণ একটা অনির্বাচিত সরকার ক্ষমতা ছাড়তে না চাইলে তাকে বাধ্য করার ক্ষেত্রে জনগণ যেমন একটা বড় ভূমিকা পালন করতে পারে, সর্বোচ্চ ভূমিকা, পাশাপাশি প্রশাসনেরও একটা ভূমিকা থাকে। সেগুলি তাদের এগুলি একটা অংশ, একটা সরকারকে গণ অভ্যুত্থানে পতন ঘটানোর জন্য অনৈতিক ফ্যাক্টর কাজ করে, তার অংশ এগুলি খুব নেতিবাচক ভাবে দেখা যাবে না। তবে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু হলে অবশ্যই নেতিবাচক ভাবে দেখতে হবে। একটা কথা আমি বলতে চাই, অনির্বাচিত ভাবে যারা ক্ষমতায় থাকে বা থাকতে চায়, যারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়, তাদের সংবিধান লাগে না। আপনারা বলছেন সংবিধান এমন ভাবে করবো অনির্বাচিত ভাবে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। একটা স্থায়ী ব্যবস্থা চান, স্থায়ী ব্যবস্থা কি? শাসনতন্ত্র। আর শাসনতন্ত্র পরিবর্তনশীল হবে, এটাই হচ্ছে নিয়ম। তো স্থায়ী ব্যবস্থাটা কি হবে সেটা তো বলছেন না। যেমন একটা স্থায়ী ব্যবস্থা, পৃথিবীর কোন রাষ্ট্রেই কোনো ব্যবস্থা স্থায়ী না। গণতন্ত্রের একটা প্র্যাকটিসের বিষয় রাজনৈতিক দলগুলি এবং রাষ্ট্রের নিরপেক্ষভাবে ফাংশন করার একটা দীর্ঘদিনের প্র্যাকটিস। আপনি শুরু করার আগে স্থায়ী করতে চাচ্ছেন,
তো আপনি যেটা স্থায়ী করতে চাচ্ছেন সেটা জনগণ নাও চাইতে পারে, ভোটে নির্বাচিত একটা মেজরিটি দল তারও ইচ্ছা থাকতে পারে। অতএব জাতীয় বৃহত্তর স্বার্থে কিন্তু ঐক্যমত হতে হবে। আর একটা কথা বলেন, মানুষ ভোটের অধিকার চায় না, তো মানুষ ভোটের অধিকার যদি না চায় তো রাষ্ট্র ব্যবস্থাপনায় তার অংশগ্রহণটা কিভাবে হবে, তার মতামতটা কিভাবে আপনি পাবেন? রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণের জনগণের একমাত্র পথই হচ্ছে ভোট। বলুন একটু জনাব আলাউদ্দিন একটু বলতে চান, একটু শুনি তাকে। একটা বিষয় একটু মিসকোট করা হচ্ছে যে আমরা আসলে ভোটের অধিকার চাই না সেটা বলা হয় নাই। আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে কি বলবেন? আওয়ামী লীগকে তো জনগণ ভোটের মাধ্যমে হারায় নাই। আওয়ামী লীগ যে আপনার গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাতিত হয়েছে এখান থেকে, আওয়ামী লীগ কি আবার ভোটের মাধ্যমে তাকে হারাতে হবে? জনগণের চাওয়ার অনেকগুলো ভাষা আছে, এটা বুঝতে হবে। ভোট হলো একটা একটা আপনার সার্বজনীন নিয়মতান্ত্রিক ধারা। যখন ভোট ফেল করে তখন আসলে এখানে জনগণ নিজেই ক্ষমতা হয়ে হাজির হয়, নিজে রাষ্ট্র হয়ে হাজির হয়, যেটাকে আমরা মব বলছি। আসলে অভ্যুত্থান তো পুরোটাই একটা গ্রেট মব, লার্জার মব, কিন্তু এটা ছিল লেজিটিমেট মব, যে জনগণ একটা যে অবৈধ সরকারকে উৎখাতে নিজেই রাষ্ট্র হয়ে হাজির হয়েছে। এখন আমরা যদি বলি যে এই যে ভোটের ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু 5 আগস্টের রায় তো একটা রায়, এটা একটা গণরায়। এই 5 আগস্ট চাইলে আপনার এটা এটা আমি ওইভাবে বলা ঠিক না। অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্ট যদি সরকার আপনাদের বিভিন্ন ইয়া থেকে ম্যান্ডেট নিত, 5 বছরের ম্যান্ডেট নিতে পারতো, 3 বছর নিতে পারতো। তখন আমরা সম্পাদক পরিষদকে দেখেছি গিয়ে বলে এসেছে আপনার 4 বছর থাকেন। তখন আপনার এই প্রেক্ষাপটে সেনাপ্রধান বলেছে 18 মাসের মতো সাপোর্ট দিবে, বিভিন্ন রকম ইয়ে আছে। কিন্তু নির্বাচনের ব্যাপারটা, আমরা অবশ্যই নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করি। ইভেন আমরা গণপরিষদ গঠনের কথা বলছি, গণপরিষদ তো অনির্বাচিত গণপরিষদ চাচ্ছি না। গণপরিষদে বিদ্যমান যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারাই সেখানে মেজরিটি হবে। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে বারবার যে ভুলটা আমরা করে আসছি, বারবার যে এখানে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা যাতে অভ্যুত্থানের পর অন্তত আগামী কয়েক দশকের জন্য যাতে একটা নতুন ধারাবাহিকতা আমরা তৈরি করতে পারি, এবং সেই চাওয়াটা তো একটা লেজিটিমেট চাওয়া। এই চাওয়াটা আসলে আমরা মনে করি যে এটা আরো আগে একমত হওয়া দরকার ছিল। আমরা বিশ্বাস করি এবং আমরা আস্থা রাখি যে খুব দ্রুতই বিদ্যমান দলগুলো একমত হবে এবং জাতিকে একটা সঠিক, কিন্তু এখনো একমত হয়নি, আপনারা আশা করছেন সামনে হবে। কিন্তু আমি একদম শেষ প্রশ্ন দুজনের কাছে, আপনাদের সামনে কর্মসূচি কি হবে জনাব আলাউদ্দিন, রাজনৈতিক কর্মসূচি কি হবে? আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা যে ঘোষণাপত্র দিয়েছি, ঘোষণাপত্রের মধ্যে যেই 10টি পয়েন্ট আছে মোটা দাগে, প্রতিটা পয়েন্টকে আমরা এখন ডিকনস্ট্রাক্ট করে কর্মসূচি নির্ধারণ করছি। মূলত আমাদের অর্থনৈতিক কর্মসূচি আলাদাভাবে আমরা করছি, রাজনৈতিক কর্মসূচিগুলো ক্লিয়ার, যে বিষয়গুলো আমরা চাচ্ছি এগুলো নিয়ে বেশি আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু যে জিনিসটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা আমরা যদি 1971 সালের মুক্তিযুদ্ধের কথাও বলি, মূলত বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা আমাদের এখানে চিরন্তন। এবং আমরা আসলে বারবার সমাজে যেই সামাজিক যে সংহতি, এই সংহতির প্রধান বাধা বৈষম্য, এবং বৈষম্য কিন্তু এখানে জিয়ে আছে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে। রাষ্ট্র ইটসেলফ একটা বৈষম্য সৃষ্টিকারী উপাদান। আমরা মূলত রাষ্ট্রকে, মানে যদি বলেন যে কর্মসূচি, আমরা প্রথমত যেটা চাই যে রাষ্ট্রের মেজর আপনার চেঞ্জ, যে চেঞ্জটার মাধ্যমে প্রতিটা নাগরিক রাষ্ট্রের কাছে তার ন্যায্য হিস্সা পাবে, এবং কোনো নাগরিক রাষ্ট্রের ক্ষমতাকে কাজে লাগিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠান কাজে লাগিয়ে সে সমাজে অন্য নাগরিকের উপর যাতে খবরদারি কম করতে পারে। দ্বিতীয়ত হলো যে আমরা মাইক্রো লেভেলে, আমরা পলিসি লেভেলে অনেকগুলো পরিবর্তন চাই, যে পরিবর্তনগুলো খুব দ্রুতই, আমরা যেহেতু এখানে অল্প সময় আমরা বলতে পারছি না, বাট আমরা এখানে মূলত বৈষম্য নিরসনে আমাদের যে মোটা দাগে যে অর্থনৈতিক পলিসি হলো, যে এখান থেকে কিভাবে ইনইকুয়ালিটি দূর করে বিশেষ করে সুযোগের সমতাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কাছে এবং রাষ্ট্রের যে সম্পদ আছে। আপনি আসলে কি কি চান আপনি ব্যাখ্যা করছেন। আমি আসলে মূলত জানতে চাচ্ছিলাম আপনারা কি কি, মানে আপনাদের কর্মসূচিগুলো কি কি থাকবে। এটা তো আপনাদের পলিসির কথা আপনি বলছিলেন, নিশ্চয়ই সেই পলিসি বাস্তবায়নে আপনারা আপনাদের মতো করে ভূমিকা নেবেন। আমি শেখ রবিউল আলম, আপনার কাছ থেকেও আমরা সবসময় বিএনপির কাছ থেকে শুনি ঈদের পরে কোনো একটা কর্মসূচি থাকে তাদের, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে কিছু একটা থাকে। তো এখনো কি ঈদের পরে কিছু আছে? জুলাইয়ের মধ্যেও নির্বাচন চান, এরকম কথাও বিএনপির মধ্যে থেকে এসেছে। আপনাদের কর্মসূচি কি থাকবে সামনে? না, আপনি মানে আপনার ওই স্বভাবটা আপনার যায়নি এখনো পর্যন্ত। ঈদের পরে চাই আর ঈদের আগে চাই। এই সরকারকে পতন ঘটানোর জন্য 17 বছর আন্দোলন করে হয় জেলে থেকেছে অথবা রাজপথে থেকেছে এবং ফ্যাসিবাদের পতন হয়েছে। আপনার এক সময় এভাবেও বলেছেন যে এভাবে কি সরকারের পতন হয়েছে? তো রাজনৈতিক দলগুলি রাজপথে ছিল, আমরা দেখেছি গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে, এবং এই সরকারের পতন অনিবার্য করেছে, এবং পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকেছে বিএনপি, নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে। যাই হোক, আমাদের কর্মসূচি যদি বলেন, আমরা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আমরা সংহতি চাই, সংযম চাই। আমরা কি চাইবো? সমন্বয় চাই, সব মতের মধ্যে একটা সমন্বয় হোক জাতীয় স্বার্থে। তারপর জনমত গঠন করতে চাই,
জনরায়ের উপর আস্থা রাখতে চাই এবং জনরায়ের ভিত্তিতে একটা নির্বাচিত সরকার চাই। প্রথমত এটা হলো আমাদের এখনকার চাওয়া। আর দ্বিতীয়ত রয়েছে যে আমরা ৩১ দফা ইতিমধ্যে অঙ্গীকার করেছি। এটা কোনো প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার। এটা একটা রূপরেখা। জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে নিশ্চয়ই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা মনে করি যে আমাদের ৩১ দফা বাস্তবায়নই যথেষ্ট। সেখানে বাংলাদেশের মানুষের রাষ্ট্রের মালিকানা বলেন, সংবিধান বলেন, শাসনতন্ত্রের শাসন কাঠামোর অংশ বলেন এবং রাজনীতির গুণগত পরিবর্তন বলেন, সবই রয়েছে। একক ব্যক্তি ক্ষমতার আয়নের সুযোগ নেই। রাষ্ট্রের ৩টি বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দলের লেজুর ভিত্তি করবে না। এইরকমের একটা বাংলাদেশ চাই। যেটা এখন জাতীয় নাগরিক কমিটি চাইছে সেটা একমাত্র নির্বাচিত সরকার এবং যদি বিএনপি হয় তার ৩১ দফা বাস্তবায়নের মধ্যেই বাংলাদেশের মানুষকে উপহার দিতে চায়। শেখ রবিউল আলম, অনেক ধন্যবাদ আপনাকে। আমার কোন স্বভাবটা পরিবর্তন হয়নি সেটা অবশ্যই আমি জানতে পারলাম না। আপনি যদি পরে আমাকে জানিয়ে দেন আমি উপকৃত হব। আমি না, যে সরকারকে পতন করতে সক্ষম হলাম ১৭ বছর সংগ্রাম করে, তাদের সেই আন্দোলনকে ঈদের আগে পরে আবার ব্যাখ্যা করতে চান আর কি। না, তাদের আন্দোলন না তো, আপনারা বলছেন ১৭ বছর মানে তারা তো বলতো না ঈদের পর, তারা তো সবসময় একটা কিছু রাখতোই। এই যে ১৭ বছর আন্দোলনটা করেন না, মাত্র ১ মাসের আন্দোলনে রাজপথে পাওয়া গিয়েছিল। ওই সমন্বয়কদের ৬ জনকে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছিল, আন্দোলন স্থগিত করে দিয়েছিলেন। আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নিয়ন্ত্রণে ছিল না, রাজনৈতিক আন্দোলন হয়ে গিয়েছে। করেন না ১৭ বছরে? যান না আয়না ঘরে, যান না আপনি গুমে, যান না আপনার মাসের পর মাস রিমান্ডে, করেন না আন্দোলন? ফ্যাসিবাদের বিরুদ্ধে করেছে বিএনপি এবং সফল করেছে। একটা বাক্য, রাজনীতিবিদরা শুরু করে, পৃথিবীর যেখানে যেখানে গণ অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক দল শুরু করে, পরে সব শ্রেণী পেশার ছাত্র জনতা এক হয়, এক হয়ে গণ অভ্যুত্থান হয়। এটাই গণ অভ্যুত্থানের নিয়ম, সেটাই হয়েছে। কিন্তু নেতৃত্ব প্রথম থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে আমরা দিয়েছি, ঝুঁকে আমরা নিয়েছি, সাপার আমরা করেছি, গুমখুন আমরা হয়েছি, আনঅথরাইজ কিলিং আমরা হয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ শেখ রবিউল আলম, আপনাকে ধন্যবাদ। আজকের মতো শেষ করি। নিশ্চয়ই আলোচনা চলতে থাকবে, কৃতিত্ব কার কতটা, এটা নিয়ে বেশ কদিন ধরেই খুব আলোচনা চলছে, নিশ্চয়ই সামনেও চলবে এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ শেখ রবিউল আলম, অনেক ধন্যবাদ জনাব আলাউদ্দিন, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক